তো যে যে সার্ভারের মধ্যে কাজ করতেছেন ওই সার্ভারের মধ্যে একটা ফোল্ডার তৈরি করেন প্রথমে। তো প্রজেক্টের নাম দেন, আমি বললাম যে লাইক স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফো নামে আমরা একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। স্টুডেন্ট ইনফো, ওকে। আচ্ছা, এবার এই ফোল্ডারের মধ্যে এসে আমরা প্রথমে একটা ফাইল নিচ্ছি। একটা ফোল্ডার নিছেন না, ফোল্ডারটার মধ্যে এবার একটা পিএইচপি প্রজেক্ট ওপেন করেন নেটবিনসের থ্রুতে। রাইট, স্টুডেন্ট ইনফো ফোল্ডারটা নিলেন না একটা সার্ভারের মধ্যে, ওই সার্ভারটার মধ্যে একটা পিএইচপি প্রজেক্ট ওপেন করেন নেটবিনস থেকে। কি করতে হয় বলেন তো? নেটবিনসে আসলাম, ফাইলে আসলাম, নিউ প্রজেক্ট, তারপর এরপর এখান থেকে ব্রাউজ করে লিঙ্কটা করে দিলেই হবে। হ্যাঁ, জ্যাম্প মনে হয় এইটা না। আচ্ছা, আমরা যেটা জ্যাম্পটা ইউজ করতেছি এটা কোথায় আছে? ই ড্রাইভে না? দিস পিসি ই ড্রাইভ, ঘটনা কি? ও, কোনটা? প্রজেক্টের নাম এখনো দেই নাই, আমি ওপেন করতেছি। আচ্ছা, এবার নিচ্ছি। ফাংশনের মধ্যে আসবে না, সমস্যা নেই। হ্যাঁ, ডি ড্রাইভে আছে। এই যে স্টুডেন্ট ইনফো, ওকে। সো সোর্স ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আর এখানে প্রজেক্ট নেমের এখানে আসবে হচ্ছে প্রজেক্টের নাম। সো প্রজেক্টের নামটা আমরা স্টুডেন্ট হাইপেন দিলাম, হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে নিই, ফিনিশ। সো দেখেন একটা প্রজেক্টের মতো ওপেন হয়ে গেছে এখানে। তো সোর্স ফাইলের মধ্যে প্রথমে আমরা প্রথমে একটা পিএসসি ফাইল নিচ্ছি। ওকে, আমরা নাম দিচ্ছি index.php। বলেন কি হয়েছে? ইয়া, ঠিক আছে। প্রথমে সার্ভারের মধ্যে একটা ফোল্ডার নিতে বলা হয়েছে, ফোল্ডারের মধ্যে নেটবিনসের থ্রুতে একটা পিসি প্রজেক্ট ওপেন করেন, তারপর সোর্স ফাইলের মধ্যে গিয়ে একটা পিসি ফাইল নেন ইনডেক্স নামে, index.php, ফিনিশ। এবার এই ফাইলের মধ্যে আমরা যেটা করব, ওই getbootstrap.com এর সাইটে আসেন সবাই। getbootstrap.com এ আসছেন না? এখান থেকে যান হচ্ছে গেটিং স্টার্টেড। তো এই দেখেন বেসিক টেমপ্লেট, ডান পাশ থেকে আছে বেসিক টেমপ্লেট। হ্যাঁ, getbootstrap.com, তারপরে গেটিং স্টার্টেড, তারপরে বেসিক টেমপ্লেট। এর মধ্যে এসে দেখেন এখানে একটা HTML একটা মার্কআপ তৈরি করে দেওয়া আছে। এই স্ট্রাকচারটা আমরা কপি করব। আরে কি হলো এটা? সো HTML এর এই স্ট্রাকচারটা আমি কপি করলাম, কপি করে আমাদের ইনডেক্স ফাইলে পেস্ট করে দিচ্ছি।
ওকে, সো এখানে দেখেন একটা সিএসএস ফাইল লিংক করা আছে। হ্যাঁ, আসেন bootstrap min.css, তাই না? আপনাদের প্রত্যেকের কম্পিউটারে সম্ভবত বুটস্ট্র্যাপের ফাইলটা ডাউনলোড করা আছে, আছে না? এমন কেউ কি আছেন যার এই ফাইলটা ডাউনলোড করা নাই? কথা বলতেছেন না, তার মানে সবার আছে। আচ্ছা, যদি না থাকে খেয়াল করেন, আমরা ডাউনলোড করে নিই। ফাইলটা ডাউনলোড করা আছে না? আচ্ছা, যদি না থাকে দেখেন আমার এই কম্পিউটারে নাই, আমি ডাউনলোড করতেছি। সো getbootstrap.com এর হোমে আসলাম। হোমে এসে বুটস্ট্র্যাপ ডাউনলোড করেন, ডাউনলোড বুটস্ট্র্যাপ করবেন। ছোট্ট একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে কাপল অফ সেকেন্ডের মধ্যে। যেখানে ডাউনলোড হচ্ছে সেই ফোল্ডারের মধ্যে যান। আচ্ছা, এবার এটাকে আমি ডাউনলোড হয়ে গেলে এটাকে এক্সট্রাক্ট করেন। ওখানে দেখেন তিনটা ফাইল আছে, সিএসএস, ফন্ট আর জেএস। এই তিনটা ফাইল কপি করেন। না, এক্সট্রাক্ট হচ্ছে কোথায়? আচ্ছা, সো সিএসএস, ফন্ট এবং জেএস এই ফোল্ডার তিনটা কপি করে নিয়ে এসে আমাদের স্টুডেন্ট ইনফো ফোল্ডারের মধ্যে রাখেন। দেখেন কি অবস্থা, আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা কিরকম। স্টুডেন্ট ইনফো ফোল্ডারের মধ্যে তিনটা ফোল্ডার আছে, সিএসএস, ফন্ট এবং জেএস, এবং একটা index.php ফাইল আছে। আর এনবি প্রজেক্টটা কোথা থেকে আসছে বলেন তো? নেটবিনস থেকে আসছে, রাইট। আপনাদের কি এরকম হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এরকম যদি হয়, এবার আমরা আমাদের এই নেটবিনস আবার আসি। তাহলে দেখেন এখন এই যে সিএসএস এর ফাইলের পাথটা কি ঠিক আছে? দেখেন তো, আমাদের ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে সেখান থেকে যদি আমরা সিএসএস ফাইলটা যাই তাহলে কি করতে হবে? এটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইল, তাই না? সো প্রথমে সিএসএস ফোল্ডারের মধ্যে যাওয়া লাগবে, তারপরে এই দেখেন বুটস্ট্র্যাপ min ডট ফাইলটা পাওয়া যাচ্ছে।
সেম ভাবে জেএস এর মধ্যে কি আছে এটা, এই ফাইলটার লিংকটাও আমাদের সম্ভবত নেটবিনসে দেওয়া আছে, তাই না? ওকে, আচ্ছা। সো আমার মনে হয় আপনাদের কাজটা হয়ে গেছে, তাই না? সমস্যা। কম কেন না তুই মাত্র 20 জন লাইটও কম দেখা যাচ্ছে আর তুই সামনে হচ্ছে কি আলোচনা হচ্ছে আমাদের লাস্টে যেটা কোডিংটা হচ্ছিল, একটা অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে কোডিংটা হচ্ছিল, তো ওইটা ওই বুটস্ট্র্যাপ টেমপ্লেট দিয়ে আমরা করতেছিলাম, সিম্পল আর ওবি অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেডে ক্লাস অবজেক্ট কোডিং শেষ হয়ে গেছে ওগুলো না, ওগুলো তো হয় নাই। আচ্ছা অবজেক্ট ওরিয়েন্টেড এটা জাস্ট ফাংশন র দিয়ে কোডিং হয়েছে র কোডিং। ঠিক আছে ওকে লাগে র কোডিং এর আমরা শুধু মানে এখনো ডাটাবেজ ঢুকে নেই, ওই ডাটাবেজের কাজ শুরু হয়েছিল আর ওটা ফিনিশ শেষ হয়নি। ঠিক আছে শেষ করো অ্যাটেন্ডেন্স শিট একটু নিয়ে আসো। আবু জোয়ার আছে তুহিন আসাদুজ্জামান তুহিন ক্লাস করবে না বেশ কিছু ক্লাস করেছে তো হ্যাঁ, পরে করবে না। বিপ্লব কর্মকার এক্সাম চলতেছে, এক্সাম চলছে মেন্টাল এক্সাম চলতেছে। দেবব্রত মন্ডল দীপ্ত সোম গ্রামে আছে আর দাদি মারা গেছে তো। ইমাম হোসেন আপনি আছেন ফারুনা বিনতে হাসান তো ওই গ্রামে গেছে, 1 মাস পরে আসবে, 1 মাস পরে আসবে। হাসনাইন আহমেদ জাকারিয়া আহমেদ জাকারিয়া কি স্ট্যাটাস জাকারিয়া নেই কাকলি সাহা মনির হোসেন জব করে স্যার, মনির হোসেন জব করে মাসুম রানা আছে হ্যাঁ ক্লাস করবে, ক্লাস করছে। রাব্বি মিয়া পরীক্ষা চলতেছে, পরীক্ষা ঢাকা ইন্টারন্যাশনালের ডেপুটি আব্দুল্লাহ আল ফাহাদ আপনি আছেন আরিফুল ইসলাম ও জব করতেছে স্যার, জবে আছে যে কিছুদিন আগে আমাদের কমপ্লিট হলো। আসাদুল ইসলাম আসাদুল ইসলাম জুনায়েদ মিয়া মেহেদি হাসান ইউসুফ নাইম ফাহাদুল হক Yes, sir. হায়দার আলী Yes, sir. রিয়াজ রাব্বি ও স্যার পরীক্ষা আছে, ডেপুটি ল্যাব। মোহাম্মদ আলী স্যার এই প্রথম থেকে কোনো ক্লাস করেনি স্যার? সাইট পর্যন্ত স্যার সিগনেচার করা আছে। মোহাম্মদ আলী স্যার চেক করেন স্যার, আমি চেক করছি। ঠিক আছে মোহাম্মদ আলীকে একটু মার্ক করে রাখেন না 24 নাম্বার ওকে একটু মার্ক করে রাখেন জাহাঙ্গীর হোসেন Yes, sir. নাফিসা নাফিসা কাসিফ ওকে ফলো পরীক্ষা স্যার, ডেপুটি ল্যাব পরীক্ষা। রাসেল আহমেদ রাসেল আহমেদ সাদ্দাম হোসেন শাহানুজ্জামান শাওন ব্যাফজল না সিবলি সাদিক নুরুল ইসলাম নুরুল ইসলাম সৈয়দ নুরুল না নাসরুল ইসলাম সরি ও জব করে হায়দ্রাবাদে।
ক্লাস করছে কিছু? প্রায় 4-5টা ক্লাস প্রথম তন্ময়, সাবজেক্টের 2টা ক্লাস করছে। জানা জাহান, সাথী আক্তার তো রেগুলার আসে নাই কেন? আসতেছে আসছে। সজল কুন্ডু, সুলাইমান হোসেন, রোকসানা, গোলাম রব্বি জুয়েল, সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন, হাসান হাবিব হিমেল ক্লাস করবে না। মানে 3জন আছে যারা ক্লাস করবে না। 40 জনের মধ্যে আপনারা মাত্র 20 জন উপস্থিত আছেন। বাকিদের কি? এক্সাম কেউ বাড়িতে আছে, 2জন বাড়িতে আর আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আজকে দিনে। এক্সট্রা অ্যাটেন্ডেন্স দেবেন না, এটা আমি দেখব। ঠিক আছে, আপনার ল্যাপটপ কোথায়? ওয়ালাইকুম আসসালাম। ল্যাপটপ নিয়ে ক্লাস হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। কন্টিনিউ করেন, হ্যাঁ আমি হ্যাঁ আছি। ঠিক আছে। হ্যাঁ বলেন। হ্যালো, আপনারা কথা কম বললেই কিন্তু ক্লাসে বেশি আলোচনা করা যাবে, অতিরিক্ত কথা বললে কিন্তু হবে না। আমার কোনো লাভ নাই, 6টা পর্যন্ত থাকবো, তারপর চলে যাবো, শেষ। বুঝতে পারছেন আমার কথা? খামাখা কথা বলেন না অযথা। তো আমরা এই টেমপ্লেটের কোডগুলো কপি করে নিয়ে আসলাম ওখান থেকে। সো এই বডির মধ্যে এবার আমরা ফর্ম নিয়ে কাজ করব। হ্যাঁ, বডির মধ্যে আমরা ফর্ম নিয়ে কাজ করব। সো আমি আবার getbootstrap.com এই সাইটটায় যাচ্ছি, খেয়াল করেন। এখান থেকে এবার যাব হচ্ছে কম্পোনেন্টস এর মধ্যে। কম্পোনেন্টস এর মধ্যে দেখেন এখানে ন্যাভবার নামের একটা অপশন আছে, ন্যাভবার ডান দিকে পাইছেন? হ্যাঁ, ন্যাভবারে ক্লিক করেন, দেখেন একটা মেনু চলে আসার কথা নিচের দিকে, একটু নিচের দিকে নামেন। এই দেখেন এখানে ব্র্যান্ড, লিংক, ড্রপ ডাউন পাইছেন না? এই ন্যাবের এই কোডটুকুনকে কপি করেন। ন্যাব শুরু হচ্ছে এখান থেকে। ওকে, এই পুরো ন্যাবটাকে কপি করেন ও থেকে। আচ্ছা, ওই ন্যাববারটা পাইছেন খুঁজে? ন্যাববার পাওয়ার পর একটু নিচের দিকে আসেন, স্ক্রল করে দেখেন প্রথমে একটা মেনু দেখাচ্ছে, এক্সাম্পল পাইছেন? এটা এই যে এখান থেকে শুরু করেন, যে ন্যাব ক্লাস, এখান থেকে শুরু করেন। এই পুরো ন্যাব শুরু হয়েছিল, পুরোটা কপি করে আমরা পেস্ট করব কোথায়? বডির পরে। বডির পরে আমি পেস্ট করে দিলাম, বডির মধ্যে আর কি। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, আমাদের সাইটটা একটু রিলোড দেই। আমাদেরটা ছিল স্টুডেন্ট ইনফো প্রজেক্টের নাম। দেখেন আমি এরকম দেখতে পাচ্ছি। আপনাদের কি এরকম আসছে? আচ্ছা, আসছে না? সিএসএস ফাইলগুলো পাই নাই। আচ্ছা, এখন কি করব দেখেন। প্রথমে আমরা এই ন্যাভবারটাকে একটু কাস্টমাইজ করব। হ্যাঁ, তো আপনারা সবাই কোডিং এ আসেন, index.php ফাইলটা আসেন। এখানে এসে দেখেন বডির পরে কি আছে? ন্যাভ পাইছেন? ন্যাভের পরে আরেকটা ডিভ আছে, এখানে ক্লাস কল করা আছে কি? এখানে শুধু কন্টেইনার দেন, ফ্লুইডটা কেটে দেন।
সুইচটা কেটে দিয়ে এবার ব্রাউজারে রিলোড দিয়ে দেখেন কোনো চেঞ্জ আসে কিনা। আমার একটা চেঞ্জ আসে, দুই পাশ থেকে একটু চেপে আসছে। ওকে, এখন আমরা যেটা করব, এই যে ব্র্যান্ড লেখাটা আছে না, এই ব্র্যান্ড লেখাটার এখানে লিখবো স্টুডেন্ট ইনফো। আচ্ছা, এটা একটু লাইনটা দিয়ে দেন কারেন্টে, সুইচটা দেন। ওই সুইচটা দিলে হবে। হ্যাঁ, বাস বাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এই ব্র্যান্ডের এই জায়গাটা লেখেন স্টুডেন্ট ইনফো। এই যে ব্র্যান্ড দেখতে পাচ্ছি এখানে লিখে দিলাম আমরা স্টুডেন্ট ইনফো। ওকে, এরপরে নেক্সট কাজ হচ্ছে, দেখেন এখানে দুটো লিংক আছে ব্র্যান্ডের পরে, তাই না? প্রথম লিংকে লেখেন আপনার অ্যাড স্টুডেন্ট, আর এখানে হচ্ছে ম্যানেজ স্টুডেন্ট। এই লিংকের জায়গায় সো কোডিং এর ভিতরে এসে দেখেন যেখানে লিংক আছে ওখানে লিংকের পরিবর্তে কি লিখবেন? অ্যাড স্টুডেন্ট। আর সেকেন্ড লিংকের মধ্যে আমরা লিখব ম্যানেজ স্টুডেন্ট। ওকে, সেভ করে যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফো, আমার প্রজেক্টের নামটা এখানে চলে আসছে, আর অ্যাড স্টুডেন্ট এবং ম্যানেজ স্টুডেন্ট নামে আমরা দুটো বাটন দেখতে পাচ্ছি। ওকে, আপনাদের লুকটা কিরকম আসছে? আমাদের নেক্সট কাজ হচ্ছে এখানে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। সো আমরা এই র HTML CSS দিয়ে ফর্ম তৈরি করছি, তাই না? সবাই কি শুনতেছেন আমার কথা? র HTML দিয়ে আমরা কিন্তু ফর্ম তৈরি করছি, তাই না? ইনপুট এলিমেন্ট ইউজ করে করে ইনপুট টাইপ টেক্সট, তারপরে টেক্সট এরিয়া সিলেক্ট। বুটস্ট্র্যাপ দিয়েও আমরা অনেক সহজেই ফর্ম তৈরি করতে পারি। বুটস্ট্র্যাপ দিয়ে তিন ধরনের ফর্ম তৈরি করা যায়, একটা হচ্ছে ফর্ম ভার্টিক্যাল, ফর্ম হরিজন্টাল এবং ফর্ম ইনলাইন। সো তিন ধরনের ফর্মই আপনারা দেখবেন getbootstrap.com এখানে করে দেওয়া আছে। সো ফর্ম কিরকম হয় সেটা দেখার জন্য আমাকে যেতে হবে, একদম উপরে আসেন, getbootstrap.com এর উপরে দেখেন CSS নামের একটা মেনু আছে, পাওয়া গেছে? CSS এর মধ্যে ঢুকেন, এখানে দেখেন ফর্মস নামের একটা মেনু আছে ডান দিকে, সাব মেনু। ক্লিক করলাম, এই যে প্রথমে যে ফর্মটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ফর্ম আপনার ভার্টিক্যাল। সো বাই ডিফল্ট এই যে এখানে যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইনপুট, ফাইল ইনপুট, দেখতে পাচ্ছেন কি আপনারা? এটা হচ্ছে ফর্ম ভার্টিক্যাল। একটু নিচের দিকে আসেন স্ক্রল করে, এটা হচ্ছে কি বলেন তো? ফর্ম ইনলাইন। ইনলাইন দেখেন যে উপরে লেখা আছে, আমি দেখে দেখেই বলতেছি, আপনারাও দেখে দেখে বলেন। এই যে ইনলাইন ফর্ম। এরপর একটু নিচের দিকে এসে খেয়াল করে দেখেন এরপরে কি আছে, এই যে হরিজন্টাল ফর্ম। হরিজন্টাল ফর্মটা এরকম। সো আপনার যে স্টাইলের ফর্ম পছন্দ হয়, প্রত্যেকটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলের নিচে কি দেওয়া আছে? কোড। সো কোনটা ইউজ করব বলেন? হরিজন্টাল, না ইনলাইন? ঠিক আছে, আমরা তো অ্যাকচুয়ালি ইনলাইন এখানে ইউজ করতে পারবো না, কারণ আমাদের ফিল্ড হবে 4-5টা। ওকে, সেটা খারাপ দেখা যাবে। হরিজন্টালটা একটু ভালো লাগে। সো হরিজন্টালের এক্সাম্পলের নিচে একটা ফর্ম ট্যাগ আছে না, এই ফর্ম ট্যাগের মধ্যে যা আছে সব কি করবেন? কপি করবেন না কপি করবেন? কপি করেন। আস্তে কথা বলতে হবে। মোবাইলে কয়জন চ্যাটিং করতেছেন? কিছুক্ষণ সময়ের জন্য একটু ইয়ে করেন, আমাদের একটা কাজ চলতেছে তো সার্ভারে। মোবাইলে একটু পরে আবার 10-15 মিনিট, আধা ঘন্টা পরে আবার সমস্যা নেই। ন্যাবের পরে না, এটা কপি করেন, ন্যাবের পরে পেস্ট করে দিয়ে না, একটু কাজ করতে হবে।
আচ্ছা, ওইটা কপি করছি কিন্তু ফর্ম হরিজন্টালটা, ঠিক আছে। এবার ন্যাবের যেখানে শেষ হচ্ছে তার নিচে এসে আমরা কিছু কোড লিখব। প্রথমে একটা ডিভ নিচ্ছি, এগুলো লিখে ফেলেন, আমি যা লিখি। হুম, এরকম একটা স্ট্রাকচার তৈরি করেন। অবশ্যই স্যার, বলবো। লিখছেন এটা? এখানে আমরা জানি যে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা যখন কোনো কাজ করব তখন অ্যাকর্ডিং টু বুটস্ট্র্যাপ প্রথমে তার একটা কন্টেইনার নিতে বলছে, তারপরে রোর মধ্যে কলাম ধরে ধরে কাজ করতে হবে। বেসিক্যালি ফর্মের মধ্যে কি থাকবে, কিছু ইনপুট এলিমেন্ট। সো কিছু ইনপুট এলিমেন্ট আমি ব্রাউজারে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, আমি নর্মালি এখানে ডিভ নিয়ে আমি লিখে দিতে পারতাম, বাট একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার অনুযায়ী প্রথমে কন্টেইনার নিতে হবে, এটা র্যাপার হিসেবে কাজ করবে, তারপরে রো, এবং রোর মধ্যে থাকবে কলাম। সো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমের টেকনোলজিটা ইউজ করছে। তো গ্রিড সিস্টেমে বলা আছে একটা রোর মধ্যে কলাম হবে কতগুলা, 12টা। তার মানে আমার টোটাল কলাম হতে পারবো 12টা। তো আমি কল এমডি 8 নিলাম। এখন বাম পাশ থেকে অফসেট 2 মানে কি, বাম পাশ থেকে মার্জিন 2 কলাম মার্জিন সে রাখবে। তাহলে বাম দিক থেকে যদি 2 রাখে, মাঝখানে থাকতেছে 8, ডান দিকে কত থাকতেছে, তাহলে অটোমেটিক্যালি ফর্মটা কোথায় চলে আসবে, মাঝখানে চলে আসবে। তাহলে 2 আমি ফাঁকা রাখতেছি, মাঝখানে 8, 8 আর 2 10, আবার ডান দিকে কত থাকবে 2, 12, ফর্মটা মাঝখানে। এটা হচ্ছে হিসাব। আর ওয়েল নিলাম, এটা হচ্ছে কি, তারা বলে যে না, কোনো কন্টেন্টকেই আমি চাইলে ব্রাউজারে নিয়ে আসতে পারি, লিখে দিলাম চলে আসলো। বাট যদি আমরা ওয়েল, প্যানেল, লেবেল এরকম স্পেশাল কিছু ক্লাস আছে যেগুলোর মাধ্যমে নিয়ে আসলে এ দেখতে একটু সুন্দর লাগে, বা একটা আলাদা একটা ইয়ার মধ্যে থাকে আর কি। সেই জন্য ওয়েলটা নেওয়া। এবার ওয়েলের মধ্যে আপনি ওই কোডগুলো পেস্ট করে দেন। বুটস্ট্র্যাপের ক্লাস ইউজার ডিফাইন, ওয়েলের মধ্যে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমার আউটপুট এরকম আসতেছে। এখন তো ইনপুট এলিমেন্ট গুলোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, ওই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে ওয়েল ক্লাস দিয়ে। তো দেখতে একটু ভালো লাগে, জাস্ট আর কিছু না। ওয়েল, প্যানেল, লেভেল বহুত আছে। আবার আপনি আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। হালকা একটু প্যাডিং আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, একটু শ্যাডো আছে। হ্যাঁ, এরকম 4টা ক্লাস আছে, এসএম, এক্সএস, এমডিএলজি। আচ্ছা, তো একটু খেয়াল করেন, এখন আমরা এটাকে কাস্টমাইজ করব। আমাদের প্রথমে এবার ফর্মটা একটু খেয়াল করেন, আমি কোডিং এ আসতেছি। কোডিং এ আসার পর প্রথমে ফর্মের মধ্যে কি কি দিতে হয় যেন, একটা অ্যাকশন দেন। আমি অ্যাকশন দিলাম ব্ল্যাঙ্ক, আর মেথড দিলাম পোস্ট। এবার খেয়াল করে দেখেন, ফর্মের মধ্যে প্রথমে একটা ডিভ আছে যেখানে ক্লাস কল করা আছে ফর্ম গ্রুপ, ডিভের মধ্যে আছে একটা লেভেল, এরপরে কি আছে, একটা ডিভের মধ্যে ইনপুট এলিমেন্ট। এভাবে কয়টা ফর্ম গ্রুপ আছে দেখেন তো, কয়টা আছে ফর্ম গ্রুপ আপনার কম্পিউটারে, কয়টা আছে দেখেন।
আমারটা দেখে লাভ নাই। আমারটা আছে 1 2 3, আমার 4টা আছে, আপনাদেরও 4টা না? এবার দেখেন এখানে যাই, দেখেন এখানে অ্যাকচুয়ালি 4টা কিন্তু এলিমেন্ট আছে। এটা হচ্ছে ইমেলের জন্য, এটা পাসওয়ার্ডের জন্য, এটা রিমেম্বার মির জন্য, এটা একটা বাটন। তো আমরা কি কি ইনফরমেশন সেভ করতে চাচ্ছি? সাপোজ তার স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর অ্যাড্রেস। আমরা 4টা ডাটা নিতে চাচ্ছি। তাহলে এখন বুঝতেই পারতেছেন স্টুডেন্ট নেমের জন্য কতটুকুন কি করতে হবে বলেন তো? স্যার আমার এখানে 3টা ফর্ম গ্রুপ আছে। হ্যাঁ, 3টা ফর্ম গ্রুপ আছে। 4টা থাকার কথা এখানে। একটা আছে প্লাস চেক বক্স। হ্যাঁ, এই বক্সের উপরে হলো হয়তো ফোন করতে হবে। নাই স্যার। আচ্ছা দেখেন, তাহলে আমি এখন মনে করেন এখানে আরেকটা নতুন একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, এরকম মনে করেন তার নেম, তার জন্য কি করা লাগবে বুঝতে? আরেকটা ফর্ম হ্যাঁ, কপি করে নেব। তাহলে এটা একটা ফর্ম গ্রুপ কপি করে আমি ইমেলেরটাকেই কপি করে নিচে আবার পেস্ট করে দিলাম। সো চেঞ্জ করব কোথায় কোথায় বলেন তো? লেভেল। তো প্রথম লেভেলটা বলে দিচ্ছি স্টুডেন্ট নেম। হ্যাঁ, প্রথমে আর কি। এরপরে টাইপটা কি হবে নেমের ক্ষেত্রে? টেক্সট। প্লেস হোল্ডারও লাগবে, আচ্ছা দেন প্লেস হোল্ডার দেন স্টুডেন্ট নেম। ইমেলটা যা আছে থাক, পাসওয়ার্ড লাগবে না আমার, কি লাগবে? ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে টাইপটা কি হবে? নাম্বার। ইমেল থাকবে স্যার, ইমেলটা থাক, হ্যাঁ। পাসওয়ার্ডের সাথে ফোন নাম্বার। হুম। এবার আরেকটা লাগবে অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য কি করব? এই ফোন নাম্বারের জন্য যে ফর্ম গ্রুপটা আমরা মাত্র এডিট করলাম, এটাকে কপি করে আবার পেস্ট করে দিচ্ছি। এখানে কি লিখবো? অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য আমরা কি লিখবো? টেক্সট এরিয়া নাকি ইনপুটের টাইপ? টেক্সট এরিয়া হবে, হ্যাঁ। টেক্সট এরিয়ার মধ্যে একটা ক্লাস কল করবেন, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে? ওই যে ডিবের মধ্যে ইনপুট এলিমেন্টটা যেখানে ছিল ওটাকে ডিলিট করে দিয়ে ওই জায়গায় লিখছি। ইনপুটের টাইপ ছিল নাম্বার, ওটাকে ডিলিট করে দিয়ে করছে। আর রিমেম্বার মির জন্য যে ফর্ম গ্রুপটা ছিল, রিমেম্বার মির জন্য যে ফর্ম গ্রুপটা ছিল সেটা ডিলিট করে দেন। আর সাবমিট বাটনের মধ্যে ভ্যালু কি আসবে? সেভ স্টুডেন্ট ইনফো। আমি একটু ব্রাউজারে যে আপনাদের আউটপুটটা দেখাই, তাহলে আপনাদের করতে সহজ হবে। আউটপুট এরকম দেখতে পাচ্ছি আমরা, স্টুডেন্ট নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সেভ স্টুডেন্ট ইনফো। এরকম একটা ভিউ তৈরি করে ফেলেন। টেক্সট এরিয়ার জন্য যে কোডগুলো লেখা হচ্ছিল সেটা কিন্তু এখানে আছে, এই যে অ্যাড্রেস। তাড়াতাড়ি করবেন, 3:30 বেজে গেছে।
ওকে, আমাদের কি এরকম হয়েছে হয়েছে না? ওকে, একজন ওকে বলতেছে আর কেউ ওকে বলতেছে। আপনাকে দেবদাস লাগতেছে, ঘটনা নাকি? ঘটনা ঘটনা কি সত্যি? ও আচ্ছা, না স্যার, সবগুলো ক্লাস শেষ তো স্যার, এই কারণে স্যার। স্যার ম্যাম চলে গেছে। আপনি বাকিটা বুঝে যান। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখুন না না, এগুলো হয় মাঝে মধ্যে, সমস্যা নেই। ওকে, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল। আচ্ছা, ফর্ম রেডি তাই না? এখন কিছু জিনিস আমার এক জায়গা থেকে আরেক জায়গা যাবে, যেখান থেকে যাবে সে জায়গাটা রেডি। এবার যেখানে যাবে সেই জায়গাটা রেডি করতে হবে না? এটা কোথায় যাবে? ডাটাবেস সার্ভারে। সো ডাটাবেস সার্ভার অ্যাক্সেস করার জন্য আপনি ওর প্রতি তো খেপা কে? হ্যাঁ, আপনি জানেন বরিশালের লোকজন সবচেয়ে ভালো, ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বরিশালের লোক। আচ্ছা, তাই না? ঠিক আছে, আচ্ছা। তো এখানে এসে লোকাল হোস্টের পরে যখন phpMyAdmin লিখলাম, আমাদের সামনে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা চলে আসলো, এটার খুব সুন্দর একটা নাম আছে, নামটা হচ্ছে MySQL ডাটাবেস সার্ভার উইজার্ড। এখানে এসে আমার প্রথম কাজ হচ্ছে কিভাবে একটি ডাটাবেস তৈরি করতে হয় সেই বিষয়টা করতে হবে। সো আমরা এই ডাটাবেসের মধ্যে ক্লিক করলাম, এগুলো সবাই জানেন, সো দ্রুত করে ফেলেন। এখানে ডাটাবেসের নামটা দিতে হবে। সো নাম হবে কি ডিবি আন্ডারস্কোর স্টুডেন্ট, স্টুডেন্ট ইনফো। আর কোলেশন দিতে হবে কি ইউটিএফ এর জেনারেল সিআই। হ্যালো, কোলেশনটার কাজ কি? কোলেশনটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই ডাটাগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের কোয়েরি এক্সিকিউট করব, এই ডাটাগুলো বিভিন্ন ভাষায় থাকতে পারে। তো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এভাবে সিনিয়ররা এভাবে বলে যে না, আপনারা যদি কোলেশন এটা সেট করে দেন তাহলে কুয়েরি প্লাস ডাটা স্টোর করার জন্য যে সময়টা এবং মেমোরি দুটেই মানে একটু সেভ হয় আর কি। এজন্য ইউটিএফ এর জেনারেল চাই। আপনি এটা না দিলেও হবে, আপনি যদি কোলেশন কিছু না দেন তারপরেও কাজ করবে, কোনো সমস্যা নেই, বাট এটা দিলে হচ্ছে ভালো। ঠিক আছে, ফাইন। সো ক্রিয়েট করলাম। আপনাদের কম্পিউটারে যদি এ নামের কোনো ডেটাবেস থাকে তাহলে কি করবেন, এটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আবার করেন। অলরাইট, সো এবার ডেটাবেস সার্ভারে কোনো একটা ডেটাবেস সার্ভারে একটু খেয়াল করেন কি বলি, কোনো একটা ডেটাবেস সার্ভারে আপনি সেটা ওরাকল হোক, কিভাবে ডিলিট করবেন দেখেন। না, এক্সপোর্ট না, প্রথমে ডেটাবেসটা সিলেক্ট করেন যেটা আছে, অপারেশন সেন্টারে যাবেন, ড্রপ, তারপর আবার নতুন করে তৈরি করেন। ঠিক আছে, আপনারা আগামী আজকের দিনটায় কয়েকবার কয়েক উক্ত ডাটাবেস তৈরি করবেন আর ডিলিট করবেন। ওকে, এবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো ডেটাবেস সার্ভারে আপনি যদি কোনো ডাটা রাখতে চান,
আপনাকে প্রথমে সেই ডেটাবেস সার্ভারে যেতে হবে, সেখানে ডেটাবেস তৈরি করতে হবে, এবার ওই ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করে করে ডাটাগুলো রাখতে হবে। সো আমরা ডেটাবেস সার্ভারের মধ্যে আসলাম, ডেটাবেস ক্রিয়েট করলাম, এখন কি করব? তৈরি করে ফেলেন টেবিল। হ্যালো হ্যালো, আরে আমি তো ক্লাসে। দেখ, সো বলা হচ্ছিল যে বেসিক্যালি খেয়াল করেন, ফর্ম থেকে যে কয়টা ডাটা আসবে, ফর্ম থেকে এখানে 4টা ফিল্ড থেকে ডাটা আসবে, তাই না? সো ডাটাগুলো আপনি যেখানে সেভ করবেন সেই 4টা ফিল্ডের তো এখানে থাকবেই, তার চাইতে মিনিমাম একটা বেশি হবেই। তার মানে ফর্ম থেকে যদি আমার ডাটা আসে 7টা, তাহলে কলাম হবে কয়টা? 8টা। এটাই হচ্ছে, এর চাইতে আরো বেশি হতে পারে, ফর্ম থেকে আসবে 8টা, ফিল্ড 20টা, এটা এরকমও হতে পারে। আপনারাই করবেন এই কোর্সের শেষে, দেখবেন দেখবেন যে ফর্ম থেকে ডাটা আসতে আসতে একটা, আর টেবিলে আপনার ডাটা যাচ্ছে হচ্ছে 15টা বা 8টা থেকে 12টা, এরকম ডাটা যাবে। আপনারাই করবেন অ্যাট দি এন্ড অফ দিস কোর্স। সো খেয়াল করেন, এখানে দিলাম 5টা, গোতে প্রেস করলাম। এখানে স্টুডেন্ট নেমের মধ্যে কি হবে বলেন? এখানে কলামের নামগুলো দিতে হবে না? সো এখানে আরেকটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা বলা হচ্ছিল, যেটা ইন্ডাস্ট্রি ডিমান্ড করে, সেটা কি? টেবিলের কলামের নাম এবং কি হবে? সেম হতে হবে, রাইট। সো আমরা তাহলে আমাদের ইনপুট ফিল্ডের নামটা কি ছিল? হ্যাঁ, দেখছেন, এই হলো আমাদের অবস্থা, নেম তো দেই নেই। আচ্ছা, আমি দেই নেই আর কি, যাই হোক, ম্যান ইজ মর্টাল, এটা হতেই পারে, রাইট। সো নেমের মধ্যে কি হবে? ফার্স্ট নেম, সরি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম। এখানে নেম দেওয়া হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারের ক্ষেত্রে নেমটা দিব, নেমটা অবশ্যই মিনিংফুল দিবেন। ফোন নাম্বার, অ্যাড্রেসটার ক্ষেত্রে নেম দিতে হবে অ্যাড্রেস। আচ্ছা, তাহলে আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য কি করব? কন্ট্রোল সি, ফর্ম থেকে কপি করে নিয়ে এসে এনে পেস্ট করা যায়, যাতে দুর্ঘটনা না ঘটে। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দিছি, এখানে হবে আইডি। সো এখন অ্যাকচুয়ালি আমরা স্টুডেন্ট আইডি এখানে দিয়ে দিচ্ছি, বা শুধু আইডিও দিতে পারেন, স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম। স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, আচ্ছা। সো টেবিলের কলামের নামগুলো দিয়ে দিলাম। আমরা ওই 25 নাম্বার ক্লাস এগুলো নিয়ে অনেক ওয়াজ করা হয়েছে কিন্তু। সো আবার মনে হয় এখন তর্জমা তফসির কোনো কিছুর দরকার নাই, এখন শুধু কি, হ্যাঁ, এখন শুধু এটাকে কি বলে, কাজ করলেই হবে। সো স্টুডেন্ট আইডি দিয়ে দিলাম 5, স্টুডেন্ট নেম বলে দেওয়া হচ্ছে ভার্কার 100, ইমেল অ্যাড্রেস ভার্কার 100, ফোন নাম্বারও ভার্কার 100 না দিয়ে ফোন নাম্বার কত দিতে পারি? 30 দিই। অ্যাড্রেসটা কি হবে বলেন? টেক্সট, আপনি তো হারবেনই, টেক্সট হবে। সো টেক্সট হলে তার লেন্থ কত দিতে হয়? দরকার নাই, ঠিক আছে? আমার যতটুকু মনে পড়ে এগুলো নিয়ে 25 নাম্বার ক্লাসে এই টেবিলটা তৈরি করার জন্য আমরা নিয়ার অ্যাবাউট 45 মিনিটস কথা বলতেছিলাম। ইনফ্যাক্ট হোয়াইট বোর্ডে যাও বলছিলাম যে কখন কোন ফিল্ডের টাইপটা কেমন হবে, তার ভ্যালুটা কেমন হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আন্দাজে দেওয়া যাবে না, আপনার একটা
চিন্তা শক্তি আছে, আপনি চিন্তা থেকে চিন্তা করে করে দিবেন, বসে ফাইন। সো স্টুডেন্ট আইডিটাকে কি করে দিতে হবে? ইন্ডেক্স করতে হবে প্রাইমারি। প্রাইমারি সিলেক্ট করার পর কারো যদি এরকম কোনো পপ আপ উইন্ডোজ আসে কি করবেন? গো। তারপরে এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিতে হবে, মানে অটো ইনক্রিমেন্ট আর কি, এআই এআই। এই দেখেন এই অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট কিন্তু শুধুমাত্র কাকে করতে হবে? যেটা আমার প্রাইমারি কি সেটা, তাই না? সো যেখানে ডাটাগুলো আসবে সেই জায়গার ফিল্ডের নাম, টাইপ, ভ্যালু, ইন্ডেক্স এবং অটো ইনক্রিমেন্ট সব করা হয়ে গেছে। এখন ফাইনালি প্রেস করব কোথায়? সেভ। সেভ তৈরি করার পর হ্যাঁ আমরা যাব কোথায়? টেবিল তৈরি করার পরেই যেটা যে জায়গায় যেতে হয় তার নাম হচ্ছে কি? স্ট্রাকচার। আপনারা যখনই কোনো টেবিল তৈরি করবেন, টেবিল তৈরি করার পর হ্যাঁ স্ট্রাকচার চলে আসে। এই স্ট্রাকচারের মধ্যে দেখবেন যে আপনি এখান থেকে ইনস্ট্রাকশন সেট করছেন কিরকম আর আউটপুট কিরকম আসছে। সো আমাদের ইনস্ট্রাকশন কি ছিল? স্টুডেন্ট আইডিটা হবে প্রাইমারি কি, অটো ইনক্রিমেন্ট এবং লেন্থ হচ্ছে, টাইপটা হচ্ছে ইন্টিজার এবং ভ্যালু হচ্ছে 5। সো দেখেন টাইপটা ইন্টিজার 5 আসছে। আর এটা প্রাইমারি কি হয়েছে কিনা কিভাবে বুঝবো? এটার পাশে একটা তালা চাবি আসবে, তালা চাবি অথবা অনেকের আর অনেক কিছু আসতে পারে, কিছু একটা আসবে। এখানে কার্সর রাখলেই দেখেন হুবারে কি দেখাচ্ছে? প্রাইমারি। এবং এটা দেখেন এই এক্সট্রা ফিল্ডের এখানে কি দেখাচ্ছে? ওকে, তার মানে আমরা বুঝলাম যে না, যেভাবে ইনস্ট্রাকশন সেট করা ছিল আলহামদুলিল্লাহ কাজ করতেছে। এরপরে কি করা হয়েছে? স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে ফাইন। সো যে জিনিসগুলো যে জায়গা থেকে আসবে সে জায়গাটা রেডি, যেখানে পার্মানেন্টলি থাকবে সে জায়গাটাও রেডি। এখন আমাকে কি করতে হবে? এটা একটা পিএসপির ফাইল, index.php, যার মধ্যে কিছু কোড লেখা আছে, যে কোডের কারণে আমরা এই ধরনের একটা ভিউ দেখতে পাচ্ছি। এই ভিউ থেকে কিছু ডাটা এই ডাটাবেস সার্ভারে আসবে। সো তাহলে আমাকে একটা সার্ভার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে গোপনে গোপনে ডাটাগুলো এই ভিউ ফাইল থেকে কোথায় নিয়ে আসতে হবে? সার্ভারের মধ্যে, লোক চক্ষুর অন্তরালে, ঠিক আছে ফাইন। সো ফরম্যাট ডাটাগুলোকে আমরা সার্ভারের পেজে নিয়ে আসার জন্য যেভাবে ইনস্ট্রাকশন লিখতে হবে সেই কাজগুলো এবার আমি করতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল একটু খেয়াল করবেন কি বলি। যখন কোনো একটা বাটন অথবা ইনপুট এলিমেন্ট তার টাইপ হয় সাবমিট এবং সেটা একটা ফর্মের মধ্যে থাকে, এই কথাগুলো হচ্ছে কি একদম বেসিক, ঠিক আছে? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মনে করেন যে কন্টিনিউ পড়তেই থাকেন, বাট আপনার মনের মধ্যে একটু সন্দেহ আছে যে দূর আসলে আস্তাগফিরুল্লাহ, হইলে হবে না হইলে নাই, সবাই পড়ে আমিও পড়ি, কারণ আপনার মনের মধ্যে বুঝছেন ইয়াল্লাহ কোনো বিশ্বাস নাই, তাহলে কিছু হবে? আগে বিলিভ করতে হবে যে না, ইয়েস, দেন আপনি বিলিভ করেন না আপনার সৃষ্টিকর্তাকে, আপনি যদি নামাজ পড়েন ঘটনা ঘটবে, বা যদি পূজা করেন, বা যদি খ্রিস্টানে যায় গির্জাতে যায় ইয়া করেন, আগে আপনার স্রষ্টাকে বিশ্বাস করতে হবে। তো ওই জায়গাটাই তো কবি নীরব। দেখি কি অবস্থা যায়। দেশের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, যা হয় কিছু একটা হবেই, সবাই যায় আমিও যাই মন্দিরে মসজিদে, ঠিক আছে? তো ওই জায়গাটা থেকে আগে, এখন এটা কেন বলা হচ্ছে? আপনারা ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা শিখবেন, এটা হচ্ছে আপনার বিলিভ। আপনি এখন যেটা বলা হচ্ছে এটা হচ্ছে আপনার বিলিভ। আপনার বিলিভ যদি না থাকে তাহলে কিন্তু ল্যারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি যত বড় কাজই করেন, ট্রেনিং এর পর ট্রেনিং করে যাবেন, কোনো কাজ কিন্তু পাবেন না। আপনার কি মনে হয় কেউ যদি তার সৃষ্টিকর্তার বিশ্বাস না করে, যে নামাজ পড়ে, তাহলে কি জান্নাত পাবে না? কেন পাবে না? সো আপনি কিন্তু জব পাবেন না আপনার যদি বিশ্বাসটা ঠিক না থাকে এখানে। সো যেটা বলা হচ্ছে একটু খেয়াল করেন, যখন কোন একটা ইনপুট এলিমেন্টের টাইপ হবে সাবমিট এবং সেটা একটা ফর্মের মধ্যে থাকবে, তখন যদি সাবমিট বাটনে ক্লিক করা হয়,
তাহলে ওই ফর্মের অ্যাকশন আর মেথড অ্যাক্টিভ হয়। সো আমি আরেকবার বলি কথাটা, যখন কোনো একটা ইনপুট এলিমেন্টের টাইপ হবে সাবমিট এবং সেটা যখন একটা ফর্মের মধ্যে থাকবে, তখন ওই সাবমিট বাটনে ক্লিক করা হইলে ফর্মের অ্যাকশন এবং মেথড অ্যাক্টিভ হয়। সো এই যে যখন সাবমিট বাটনে ক্লিক করা হবে, আপনারা তো ওয়েব ডেভেলপার, আমরা তো সবাই ওয়েব ডেভেলপার, তাই না? আমাদের একটা কমিউনিটি আছে, প্রত্যেকটা সেক্টরের কিছু পার্সোনাল কিছু ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন দেখবেন যারা ডাক্তারি পড়ে তারা বলে যে আজকে আমি একটা ইয়ে খাইলাম, কি বলে, কি জানি খায় ওরা, তারপরে ওটি বা কি হাবিজাবি বলে অনেকে আর কি। আমি দেখি আমার ছোট ভাই তার বন্ধু বান্ধবীদের সাথে কথাবার্তা বলে, দূর আজকে এটা দিলাম না, আজকে এটা এই খাইছি ওই খাইছি, কি খায় তারা আমি বুঝি না। তো এখন সাপ্লি খায়, রাইট, আইটেম দেখ, আজকে আইটেমে যায় না, সাপ্লি খাইছি, এগুলো কি করে না বুঝি না। তা আমাদেরও একটা ভাষা আছে, আমাদের ভাষা অনুযায়ী যখন এখানে কেউ একজন কোন ভিজিটর যখন এখানে ক্লিক করবে, এটার নাম হচ্ছে একটা রিকোয়েস্ট সাবমিট করা। এটার নাম কি? রিকোয়েস্ট সাবমিট করা। সো এখানে যখন রিকোয়েস্ট সাবমিট করবে, এই রিকোয়েস্টটার এগেনস্টে আমাকে সার্ভার কিছু একটা প্রসেস করবে। সো রিকোয়েস্টটা এই বাটনের উপর ক্লিক করলে আসবে। এই জন্য বলা হচ্ছে যখন কোনো একটা ইনপুট এলিমেন্টের টাইপ হবে সাবমিট এবং এটা একটা ফর্মের মধ্যে থাকবে, তখন ওই সাবমিট বাটনে ক্লিক করা মানে কি? রিকোয়েস্ট সাবমিট করা। রিকোয়েস্ট সাবমিট করলে ফর্মের কি হয়? অ্যাকশন মেথড অ্যাক্টিভ হয়। সো অ্যাকশনে বলা থাকে যে সার্ভার কাজটা শুরু করবে, সার্ভারের অ্যাড্রেসটা থাকে কোথায়? অ্যাকশনের মধ্যে। যে সার্ভারের অ্যাড্রেসটা কোথায় থাকে? অ্যাকশনের মধ্যে, কারণ কাজটা করবে সার্ভার। আর মেথডের মধ্যে থাকে কি? এই যে ফর্মের মধ্যে যে ডাটাগুলো ইনপুট দিবেন এখানে, এই ডাটাগুলো কিভাবে যাবে? ওই পোস্টের মাধ্যমে যাবে ডাটাগুলো। অলরাইট। সো যেহেতু আমার অ্যাকশন ব্ল্যাঙ্ক, তার মানে আমার সার্ভার পেজ কোনটা? এইটাই। ফাইন। সো আমি তাহলে এই পেজের একদম সবার উপরে আসব। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমি অনেককেই দেখি আপনারা পিএইচপির কোড এইচটিএমএল এর ভিতরে লেখেন, নিচে লেখেন, উপরে লেখেন। এটা আমার কথা না। যারা যারা এই পেশায় সাকসেসফুল, ওয়েব ডেভেলপমেন্ট পেশায় যারা সাকসেসফুল, 8-10 বছর ধরে যারা কাজ করতেছে বা তারও বেশি সময় ধরে, তাদের মতে পিএইচপির কোড লেখা উচিত কোথায়? সবার উপরে। সবার উপরে লিখতে হবে। আলাদা ফাইলে তো ডেফিনেটলি লিখবো, বাট এইচটিএমএল পিএইচপি যখন একসাথে লিখবেন, পিএইচপির কোড থাকবে কোথায়? সবার উপরে। সবকিছুরই ব্যতিক্রম আছে, কিছু কিছু দেখবেন এক্সেপশনাল সিচুয়েশন আসবে যখন আপনাকে এইচটিএমএল এর মধ্যেই লিখতে হচ্ছে, ওটা আলাদা। বাট ইন জেনারেলি লিখবো সবার উপরে, সবচেয়ে ভালো হয়। ওটা আরেকটু পরে, এখন না। ঠিক আছে? সো এবার এখানে লেখেন পিএইচপি সো আমাকে প্রথমে কি করতে হবে? কানেকশন দিতে হবে, তাই না? সো বেসিক্যালি এই ফাইলটা থেকে এই ফর্মের মধ্যে যে ডাটাগুলো দিবে, একটু খেয়াল করবেন। গল্পটা হচ্ছে এরকম, যখন এই বাটনে ক্লিক করবে তখন এই ফর্মের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো সার্ভারে যাবে। সো তাহলে এটা একটা পিএইচপির ফাইল আর এটা হচ্ছে একটা ডাটাবেস সার্ভার। সো এই পিএইচপি ফাইল থেকে ডাটাগুলো যদি ডাটাবেস সার্ভারে আসে, প্রথমে তাদের দুজনের মধ্যে কি করতে হবে? কানেকশন করতে হবে। তাহলে প্রথমে আমাকে কানেকশন দিতে হবে। সো পিএইচপির কোনো একটা ফাইলের সাথে MySQL ডাটাবেস সার্ভার কানেক্ট করার জন্য PHP তে একটা বিল্ট ইন ফাংশন আছে, তার নাম হচ্ছে MySQL i_connect। এটা হচ্ছে ফাংশনটার নাম। PHP এর কোনো একটা ফাইলের সাথে MySQL ডাটাবেস সার্ভারের সাথে কানেক্ট করার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করে থাকি সাধারণত, তার নাম কি? MySQL i_connect। এর মধ্যে 4টা আর্গুমেন্ট দিলে ভালো হয় আর কি। তো আপনি এই ফাংশন, আপনি যে MySQL, আপনি যে সার্ভারের সাথে কানেক্ট হতে চাচ্ছেন, তার হোস্ট নেম, তার ইউজার নেম, তার পাসওয়ার্ড, এবং ওই সার্ভার ডাটাবেস সার্ভারের মধ্যে আপনি প্রথমে কি করছেন বলেন তো? আগে একটা ডাটাবেস তৈরি করছেন না? তারপর ওই ডাটাবেসের মধ্যে কি তৈরি করছেন? টেবিল। সো ওই ডাটাবেসের নামটা এখানে দেওয়া লাগবে। এটাই হচ্ছে মেন বিষয় আর কি। সো তাহলে হোস্ট নেমটা কি? ইউজার নেম কি? আর পাসওয়ার্ড কি? ব্ল্যাঙ্ক। আর ডেটাবেসের নাম কি? যে যেটা দিবেন সে সেটা দিয়ে দেন। আমি লিখছিলাম db_student, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাকে ছোট্ট একটা কথা বলেন যে আমি এই index.php এই ফাইলটা যখন আমি এখানে এন্টার দিচ্ছি, এই ফাইলটা রান হচ্ছে, তাই না?
সেই ফাইলটা রান হওয়া মানে কি, এই কোডগুলো ধারাবাহিকভাবে এক্সিকিউট হচ্ছে। এখন আমাকে একটা কথা বলেন, আমি যদি এই অবস্থায় যদি এখানে রিলোড দেই, তাহলে কি এই লাইনটা এক্সিকিউট হবে না হবে না? বলেন তো। হবের মধ্যে একটু ইমানের ঘাটতি আছে। হ্যাঁ, ইমানের ঘাটতি থাকলে কিন্তু হবে না নেই। যা কিছু বলবেন পরিপূর্ণ ইমান নিয়ে বলবেন। তাহলে হবে স্যার। হ্যাঁ, ইমান আয়া বলছে। ইমান আইছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সো MySQL i_connect এই ফাংশনটার মধ্যে অ্যাকচুয়ালি এই লাইনটা এক্সিকিউট হয়ে যাবে, কারণ এখানে কোনো স্টেটমেন্ট ইউজ করা আছে, হয়ে যাবে। কিন্তু এখন এই লাইনটা কি আমার সবসময় এক্সিকিউট করা দরকার, নাকি রিকোয়েস্ট আসলে তারপরে দরকার? রিকোয়েস্ট আসলে, তাহলে আমার তার মানে এখানে ক্লিক করা মানে হচ্ছে রিকোয়েস্ট করা। সো এখানে ক্লিক করার পরে না লাইনটা এক্সিকিউট হবে। তার মানে আমাকে এই লাইনটা এখন যেভাবে লিখছি এবার যদি ব্রাউজারে রান করায়, তাহলে এই লাইনটা তো সবসময় এক্সিকিউট হয়ে যাবে। সো জিনিসটা একটু সমস্যা হয়ে যাবে, তাই না? হ্যাঁ। সো কিভাবে ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে কিনা এটা আমি ট্র্যাক করতে পারি কিভাবে? যে HTML যে এলিমেন্টের মধ্যে ক্লিক করে সে রিকোয়েস্টটা করবে, এই এলিমেন্টের প্রথমে একটা নাম দেন, এই বাটনের একটা নাম দেন। অনেকভাবেই আমরা ট্রেস করতে পারি যে কোনো একটা জায়গা থেকে কোনো একটা ক্লায়েন্টের কোনো রিকোয়েস্ট আসতেছে কিনা। আমার কথা কি শুনতেছেন? যে আমাদের কাজ কি, আপনি ওয়েব ডেভেলপার, আপনার কাজ কি? ক্লায়েন্টের রিকোয়েস্ট প্রসেস করে, এটা আপনার কাজ। এক কথায় বলে দিলাম, কিন্তু আপনার কাজ কি এটাই, ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে, সেই রিকোয়েস্টটা প্রসেস করা। এরা কি করে? এই করে। আমি কি করি? এই করি। আপনারা কি করবেন? এই করবেন। সো ক্লায়েন্টের রিকোয়েস্ট প্রসেস করা। এখন তাহলে আপনাকে ধরতে হবে রিকোয়েস্টটা কোথা থেকে আসতেছে। সো কোন জায়গা থেকে রিকোয়েস্ট আসতেছে সেটা ধরার জন্য অনেকগুলো মাধ্যম আছে। আমরা আপাতত যেটা করতে যাচ্ছি, দেখেন এটা একটা প্রসেস। আপনাকে সারা জীবন এগুলোই পড়তে হবে যে রিকোয়েস্টটা কোথা থেকে আসতেছে, আমি কিভাবে বুঝবো রিকোয়েস্টটা আসলো, ঠিক আছে? এবং কখনো কখনো এটাও ধরতে হবে রিকোয়েস্টটা কে করছে, কে সেই বদমাইশ, তাকে ধরো। সো এই যে সাবমিট বাটনটার প্রথমে একটা নেম দেন। আমি নেম দিলাম লাইক বাটন, XYZ এর একটা দিলেই হবে। এবার একদম উপরে আসেন, উপরে এসে একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে ইসেট। যদিও এটার দিন প্রায় শেষ হয়ে আসছে, আছে আরো মজার জিনিস পাবেন PHP 7 এ। PHP 7 এ আরো কিছু মজার জিনিস আসছে আর কি, যেগুলো দিয়ে আপনি এটা ছাড়াই অনেক কিছু করা যায় আর কি। হোয়াট এভার ইট ইজ, দেখেন। সো ইসেটের মধ্যে ইসেট এটা একটা ফাংশন। এর মধ্যে আপনি যদি কোনো একটা ভেরিয়েবল পাস করে দেন, ওই ভেরিয়েবলের মধ্যে যদি কোনো মান থাকে, তাহলে ফাংশন রিটার্ন করে ট্রু, আর না থাকলে রিটার্ন করে ফলস। আমার এই কথাটা কি বলতে পারবেন? ইসেট হচ্ছে একটা ফাংশন, ফাংশন, এটার মধ্যে যদি কোনো একটা ভ্যালু দেওয়া হয়, ভেরিয়েবল ভেরিয়েবল দেওয়া হয়, এটার ভ্যালু যদি থাকে তাহলে সেটা রিটার্ন করে ট্রু, অর না থাকলে না থাকলে ফলস। আচ্ছা, ঠিক আছে, যদি তাকে, ওকে, থাকবে, সমস্যা নাই। তাহলে দেখেন, আমি মনে করেন এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিলাম, বললাম $নেম। এবার এখানে বললাম ইকো, জি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, একটু প্রজেক্টরের স্ক্রিনে খেয়াল করেন, মনিটরের স্ক্রিনে খেয়াল করেন। সো আউটপুট কি আসবে বলুন তো? ফাইলটা রান করলে কিচ্ছু আসবে না, কারণ এই ভেরিয়েবলটার মধ্যে কিছু আছে। চেকিংস করি, আউটপুট কিন্তু মানে এখানে নরমালি ইকো থাকলে যেটা থাকে সেটা আসার কথা, তাই না? হাবিব আসার কথা, বাট আসতেছে না কিন্তু। বাট আমি যদি এখানে বলি $নেম ইজিক্যাল টু, আমি বলে দিলাম যে এটা কিছু বলে দিলাম, এবার আউটপুট কি আসবে? আরে নামটা একটু ভালো করে বলেন, ঠিক আছে? এটা কি চলে আসছে না? নাইস। সো তাহলে দেখেন আমরা এখানে কি ট্রেস করতে পারতেছি। আমাদের টার্গেট হচ্ছে কখন সে রিকোয়েস্টটা সাবমিট করতেছে, ওটাকে আমি ট্রেস করব। সো তার জন্য আমাদের হাতে একটা ফাংশন আছে ইসেট, যার মধ্যে কোনো একটা ভেরিয়েবল পায়। এখন এটা কেন? বেসিক্যালি ইনপুট এলিমেন্টগুলো যখন ফর্মের মধ্যে থাকে, তখন ওই ফর্মের যে মেথডটা থাকে পোস্ট, ওই পোস্টে কি একটা অ্যারে না? ওই অ্যারের ইনডেক্স হয়ে যায় কি, প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের যে নেম থাকে, এই নেমটাই কি হয়ে যায় বলেন তো?
হ্যাঁ, এই যে পোস্ট হচ্ছে কি একটা গ্লোবাল অ্যারে, অ্যারের মধ্যে, এই গ্লোবাল অ্যারের মধ্যে এই ফর্মের ডাটাগুলো যাবে, তাই না? সো অ্যারের মধ্যে ডাটাগুলো কোনো ডাটা কিভাবে থাকে, ইন্ডেক্স ধরে ধরে থাকে না? তাহলে এই পোস্ট অ্যারের ইন্ডেক্সগুলো কোথা থেকে আসবে? প্রত্যেক ইনপুট ফিল্ডের নেম। এখন এই এই যে বাটনটা, এটাও তো একটা ইনপুট ফিল্ড, এটাও কি ফর্মের মধ্যে আছে না বাইরে আছে? ভিতরেই আছে কিন্তু। তাহলে এখানে ক্লিক করলে এইটার তো একটা নাম আছে, এই নামটাও কি পোস্টের একটা ইন্ডেক্স হয়ে যাবে না নাকি? হ্যাঁ, হবে তো। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, আমি যদি এখন এইভাবে বলি, দেখেন, ইফ ইসে $sign আন্ডারস্কোর পোস্ট এরপরে বিটিএন, তাহলে এবার এখানে কখন ঢুকবে বলেন? বাটনে ক্লিক করলেই কিন্তু ভিতরে ঢুকবে, কারণ পোস্টারের মধ্যে এই বাটন ইন্ডেক্সটা জেনারেট হবে কখন? যখন আমি ক্লিক করবে। এবার এর মধ্যে আমি কি করব? এই কাজগুলো করব, রাইট। সো এভাবে লেখেন, একটু আপনারা লিখে ফেলেন দ্রুত। হ্যাঁ, বলেন। স্যার ভেলোসিটি যদি স্যার ভেরিয়েবল দেওয়া হয় তাহলে স্যার কি কোটেশন দিতে হয়? ডাটা ভেরিয়েবল আগে লেখেন, কথা কম বলেন, আমি পরে ওয়াচ করতেছি যেগুলো কি লিখলাম এবং কেন লিখলাম, সময় খুব কম। আমি দেখতেছি, হ্যাঁ, solution দিতে হবে। সেকেন্ডারি ক্ষেত্রে হয়েছিল দাঁড়ান, বলতেছি। এতটুকু লেখা হয়েছে না? আপনি লিখতেছেন না কেন? আপনি ফাইন, সেও কে? হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সো এবার দেখেন, ভ্যালুস এর মধ্যে এসে কি লিখবো? সো একটু খেয়াল করেন, পিএইচপির কোনো একটা ফাইল থেকে মাইএসকিউএল ডাটাবেস সার্ভারে ডাটা নিয়ে যাওয়ার জন্য প্রথমে কানেকশন দিতে হবে, কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? এটা লাগবে না অ্যাকচুয়ালি, আমরা এখানে যেটা করতেছিলাম এটা লাগবে, হ্যাঁ এটা থাক। কানেকশন দিয়ে দিলাম, কানেকশন দেওয়ার পর সে একটা কিছু রিটার্ন করবে, সে যেটা রিটার্ন করবে সেটাকে কি করলাম? একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, নাম দিলাম লিঙ্ক। এবার তার মানে যখন এই লাইনটা যখন এক্সিকিউট হবে, এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন আমার এই পিএইচপির ফাইলটা মাইএসকিউএল ডাটাবেস সার্ভারের সাথে কি হবে? কানেক্টেড হয়ে যাবে। এবার আমি যদি এই পিএইচপির ফাইল থেকে মাইএসকিউএল ডাটাবেস সার্ভারে কোনো কাজ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ আছে স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সে তার মাধ্যমে কাজ করতে হবে, এসকিউএল এর মাধ্যমে কাজ করতে হবে, কেমন? সো স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাকে এই কাজটা করা লাগবে, ওকে? তো সেক্ষেত্রে এসকিউএলটা হচ্ছে এরকম, ডেটাবেজে ডাটা সেভ করার জন্য এসকিউএলটা হচ্ছে এরকম, ইনসার্ট ইনটু টেবিলের নাম, এরপরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হয় কি? টেবিলের কলামের নাম। আমরা যে টেবিলে ডাটাটা নিয়ে যাচ্ছি সেই টেবিলের কলামের নাম কি কি? দেখেন, স্টুডেন্ট আইডি, এটা কিন্তু দেই নাই, দিছি কোথা থেকে? স্টুডেন্ট নেম থেকে, কারণ কি আইডিটা হচ্ছে প্রাইমারি কি এবং অটো ইনক্রিমেন্ট। সো স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই চারটা হচ্ছে কি? এই চারটা হচ্ছে ফিল্ড।
সো এগুলো এভাবে দিয়ে দিলাম। এরপরে ভ্যালুসের মধ্যে লিখতে হবে, এটা হচ্ছে কোথায় যাবে আর কোথা থেকে আসবে। প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দিতে হবে, কোথায় যাবে, আর সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোথা থেকে আসতেছে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি আসতে কোথা থেকে, পোস্টে থেকে আসতেছে না ফর্ম থেকে। সো এখানে দেখেন কিভাবে লিখি, সিঙ্গেল কোটেশনের মধ্যে $সাইন আন্ডারস্কোর পোস্ট, একটু সিনট্যাক্সটা খেয়াল করবেন। আমরা তো ডাটাবেজের যে আইডি নামগুলো তো টেবিলের কলামের নাম অনুসারেই করছি, তাই না স্যার? হুম, এখানে তো 4টা ফিল্ড, আপনি যখন প্রফেশনাল কাজ করবেন 40টা ফিল্ডে ডাটা নিতে হবে, তখন কি করবেন, মাথার চুল ছিবেন বসে বসে। ঠিক আছে, এজন্য এক হইলে কপি পেস্ট করা যায় দ্রুত, কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট, সেটাই বেনিফিট। এটাই বেনিফিট, আর ভুল হওয়ার সম্ভাবনা কম আর কি। সো ভ্যালুসের মধ্যে যেভাবে লিখছি ওই স্টাইলটা একটু ফলো করেন, এভাবেই কিন্তু লিখতে হবে, কারণ এটা হচ্ছে আমার মন মতো লিখলে হবে না, অ্যাকর্ডিং টু এসকিউএল বা স্ট্রাকচারার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেভাবে বলা হচ্ছে সেভাবে লিখতে হবে। এরপরে দেখবেন যখন আপনারা ল্যারাবেল প্র্যাকটিস করবেন, কি মজা, খালি ছেড়ে দিলেই হবে, ঢুকে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। এই যে কত কিছু লিখতেছেন, কিচ্ছু লেখা লাগবে না। ঠিক আছে, দেখবেন এক লাইনে সব শেষ, সিস্টেম ক্র্যাশ, মানে ক্র্যাশ না, মানে সব চলে যাবে, একটা লাইন লিখবেন সব চলে যাবে। বাট ওইটার মজাটা নেওয়ার জন্য এটা একটু জানা দরকার আর কি। ঠিক আছে, হুম, আচ্ছা লিখছেন মনে হয়, তাই না? দ্রুত হাত চালান। তাহলে স্টুডেন্ট নেম দেখেন, এখানে কিন্তু কোনো নাই, স্ট্রিংসার নেই, স্ট্রিংসারটা কোথায়, একদম বাইরে কিন্তু, এবং কমা আছে। আরেকবার একটু এই জায়গাটা আরেকবার একটু খেয়াল করেন, স্ট্রিং সাইন দিয়ে শুরু, স্ট্রিং সাইন দিয়ে শেষ, পোস্টের মধ্যে স্টুডেন্ট নেম, পোস্টের মধ্যে ইমেল অ্যাড্রেস, পোস্টের মধ্যে ফোন নাম্বার, পোস্টের মধ্যে অ্যাড্রেস। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা লিখলাম। কথা বলেন কেন, এটা তো ভালো লাগে কথা বললে, কিন্তু সবসময় ভালো লাগায় না আমারে, আমারও কথা বলতে ইচ্ছে করে আপনাদের কথা বলা দেখলে, তাহলে কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ওকে, নাইস। হ্যাঁ, এই যে এরকম একটা ডায়মন্ডের মতো সাইন আসছে, ওইটা আমারও আসছে, আপনাকে দেখতে পাচ্ছেন না, ওইটা আসবে, সমস্যা নাই। আমরা এখন যেভাবে কাজ করতেছি, এটা অ্যাকচুয়ালি গ্লোবাল ভেরিয়েবল গুলোকে ডিরেক্ট অ্যাক্সেস করা ঠিক না, এদেরকে অন্যভাবে অ্যাক্সেস করতে, এগুলো পরে দেখবেন আস্তে আস্তে। সো কি করলাম, আমরা যে কাজটা এখানে করলাম এর একটা সুন্দর নাম আছে, এর হচ্ছে কোয়েরি প্রিপেয়ার করা। কোয়েরি প্রিপেয়ার, আমরা একটা কোয়েরিটা প্রিপেয়ার করলাম। কোয়েরিটা কিসের কোয়েরি, ডেটাবেজে ডাটা সেভ করার। আপনি যদি 3000 ফিল্ডের একটা ডাটা সেভ করতে চান, কোয়েরি সেম, প্রথমে লিখতে হবে ইনসার্ট ইনটু। দেখেন কিছু কিছু অক্ষর আছে বড় হাতের, কিছু কিছু আছে ছোট হাতের, কেন, যেগুলো এসকিউএল এর সিনট্যাক্স সেগুলো লেখা হচ্ছে বড় হাতের, আপনারা অনেকেই জানি, তারপরেও ছোট হাতের লিখছেন। ছোট হাতের লিখলেও হবে, কিন্তু আপনি যদি সিনিয়র ভাইয়ের সামনে কোনো বেয়াদবি করেন, পরবর্তী যদি কোনো বিপদে পড়েন, সিনিয়র ভাইকে আপনার বাঁচাবে? বুঝে নিন বিষয়টা, হ্যাঁ, এজন্য এতেরা হচ্ছে সিনিয়র ভাই, বুঝছেননি? ইয়াল্লাই হ্যাগো কি করছি, বড় হাতে লিখে আলাইছি, সম্মান। এসকিউএল এর সিনট্যাক্স যেহেতু, এই জন্য এদেরকে বড় হাতে লিখতে হবে, কেমন, এটা গুড প্র্যাকটিস। সো যখন র কোয়েরি লিখে লিখে কোনো কাজ করা হয়, তখন কিন্তু আমরা এভাবেই করছি, সেই 1972 সালে যখন দেশ স্বাধীন হলো তখন। ঠিক আছে, আমরা এভাবেই কাজ করছি। ওকে, সো স্টুডেন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং অ্যাড্রেস,
সো কোয়েরি প্রিপেয়ার করে কি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এসকিউএল। সো বেসিক্যালি এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, একটা কোয়েরি প্রিপেয়ার করা আছে, ইনসার্ট ইনটু, এরপরে এটা ছোট, এটা কি টেবিলের নাম, যখন যে টেবিলে ডাটা দিবেন সেই টেবিলের নাম। এখন যদি আপনাকে এখানে একটা ফর্মে যেতে হয়, সেখানে যে ডাটা দিবেন সাপোজ নিউজ, তাহলে টেবিলের নাম কি হবে, টিপিএল নিউজ। তারপরে প্রথমে কলামের নাম, তারপরে ভ্যালুসের পরে পোস্ট মেথড দিয়ে যেখান থেকে আসবে ওটার নাম, রাইট। হ্যাঁ, এবার এই কোয়েরিটাকে এক্সিকিউট করতে হবে। কোয়েরিটা এক্সিকিউট করার জন্য আরেকটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে MySQL i_query। এই ফাংশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট দিতে হয়। এই ফাংশনের মধ্যে আর্গুমেন্ট দিতে হয় কয়টা, দুইটা। প্রথমে হচ্ছে সার্ভার ইনফরমেশন, কোন সার্ভারে যাবে ডাটাগুলা। সার্ভার ইনফরমেশন কোন ভেরিয়েবলের মধ্যে আছে বলেন, লিংকে লিংকের মধ্যে আছে না, লিংক। হ্যাঁ, আবার লিংকিং পার্ক বানাই দিয়েন না। স্কুল থেকে এবার স্কুল থেকে আসছে, না স্কুলে এসকিউএল এর মধ্যে কি আছে বলেন, কোয়েরিটা আছে, রাইট। সো কি হচ্ছে এখানে, এসকিউএল হবে, কারণ কি, আমি আমি যদি কোন ভেরিয়েবলের মধ্যে রাখছি, আমি যদি এখানে দিলাম হচ্ছে মনে করেন যে লাইক ববিতা, তাহলে এখানে কি দিতে হবে, ববিতা দেওয়া লাগবে। ওকে, থাকুক। ওকে, কন্ট্রোল। হ্যাঁ, আপনি এত কথা বলেন কেন, মনে মনে মজা নিবেন। আচ্ছা, নাইস। সো তাহলে এখন দেখেন এখানে আমি এই ইসিট দিয়ে ট্র্যাক করলাম কি, যে রিকোয়েস্টটা সাবমিট হয়েছে কিনা। ওকে, রিকোয়েস্ট সাবমিট যদি হয়, তাহলে আপনি এখানে 3টা লাইন লিখছেন। আমাকে একজন বলেন যে এই 3টা লাইনের মানে কি। প্রথম লাইনটার মানে, প্রথম লাইনটা দিয়ে কি হচ্ছে, সার্ভার কানেকশন হচ্ছে। সেকেন্ড লাইন দিয়ে কি হচ্ছে, একটা কোয়েরি প্রিপেয়ার হচ্ছে। আর 3 নাম্বার লাইন দিয়ে কি হচ্ছে, কোয়েরিটা এক্সিকিউট হচ্ছে। সো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার কথার সাথে আপনার চিন্তা মিলে কিনা একটু দেখেন। আমি যদি এভাবে বলি, এই ফাংশনটা MySQL i_query, এই ফাংশনটা এই ডাটাবেস সার্ভারে এই কোয়েরিটা এক্সিকিউট করবে। কথা কি ঠিক আছে? হ্যাঁ, এটার মধ্যে কি আছে, কানেক্ট মানে সার্ভার ইনফরমেশন আছে, আর এটার মধ্যে কি আছে, কোয়েরি ইনফরমেশন আছে। তাহলে এভাবে বলতেই পারি যে এই ফাংশনটা এই ডাটাবেস সার্ভারে এই কোয়েরিটা এক্সিকিউট করবে। মামলা ডিসমিস, আসামি খালাস। দেখি কয়জনের ঢুকে, আরেকবার দেখেন, চেক করে। মোবাইল থেকে যায় মানে আন্দাজি, আপনি মোবাইলে কিভাবে করছেন, কেমনে এটা? ওকে, এই জন্যই ঠিক আছে, আল্লাহ ভরসা। সো আমি একটু চেক করি, দেখেন আমরা এক পেজটাকে রিলোড দিচ্ছি একবার। সো পেজ রিলোড দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ফাইলটা রান হচ্ছে, বাট এই কোডগুলো কি এক্সিকিউট হচ্ছে, হচ্ছে না, কারণ রিকোয়েস্টটা এখনো আসে নাই। সো আমরা যদি ডেটাবেস সার্ভারে যাই, ব্রাউজ করি, দেখেন এরকম বিষয় দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা যদি এবার এখান থেকে একটা স্টুডেন্ট ইনফরমেশন দিই, সাপোজ আপনার নাম জুনায়েদ হোসেন পলক। ওকে, junaid@gmail.com। কি হয়েছে, জুনায়েদ খেপে গেছে কারণ কি কি বলছে, সাবজেক্টটা নাই তো হ্যাঁ? আচ্ছা, ফোন নাম্বার কত বলেন, 01718161514, আর অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি। এবার সেভ দিয়ে ক্লিক করে দেখি কি হয়। হাই হাই, কিছু দিল না, গেছে গা, চলে আসছে। আশা করি কারো আসে না আমি ছাড়া। ব্রেক একটু পরে দিব, আমার মোবাইলে একটা ফোন আসবে, তখন ব্রেক দিব। আচ্ছা, দেখেন সেটাই তো বোঝে না পোলাপান, ব্রেকেই তো আছেন বলেন। সো আশা করি ডাটাটা আপনাদের আসছে দু একজনের, তাই না?
তো যাদের আসে নাই তারা একটু দেখেন বিষয়টাকে কিভাবে হয় পরবর্তীতে আর কি। হ্যাঁ, একটু পরে আপনাদের ব্রেক দিব, তখন দেখবেন। তো এখন এখানে একটা কথা আছে, এখনো কিন্তু কাজ হয় নাই। ঘটনা হচ্ছে এই আমার প্রথম কথা হচ্ছে যে এখানে ডাটাটা গেল, আমাকে একটা মেসেজ দিলে ভালো হতো না, যে ধন্যবাদ আবার আসবেন, বা ডাটা স্টোরি সেভ সাকসেসফুলি। সো মেসেজটা কিভাবে নিয়ে আসা যায়? সো যেটা করতে হবে, এখানে আমরা একটা মেসেজ লিখলাম, মেসেজ স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি, স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি। ওকে, একটু ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিলাম, স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি। এবার এটাকে কি করব? ইকোস করতে পারি, কিন্তু ফাংশনের মধ্যে তো নাই, এই জন্য রিটার্ন করতেছি না। সেটা কি করব? কোথায়? এই যে ফর্মটা আছে না, ওয়েলের মধ্যেই, ফর্মের উপরে এখানে প্রথমে একটা এইচআর এক্সিকিউটিভ নিয়ে আসেন। একটা থ্রেড খেয়ে আসি, ছোটখাটো একটা থ্রেড আসবে এখন আর কি। ফর্মের উপরে, ফর্ম যেখানে শুরু করছেন না, তার উপরে আপনি একটা হেডিং h1 ট্যাগ দিয়ে লেখেন। আচ্ছা, এটা কিভাবে যাচ্ছে? আমি এখানে যা করতেছি আপনার মোবাইলে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই আচ্ছা, আপনার এই মেশিনের আইপি কিভাবে জানলেন? ওইটা স্যার নেটওয়ার্ক থেকে কমান্ড দিয়ে স্যার আইপি অ্যাড্রেস স্যার জানেন যাই হোক, উপরে দেই স্যার। হ্যাঁ যাক, এই প্রথম কেউ পড়তে বললো, সবাই তো খালি বলে এটা নিচে নামেন। আর কত নিচে নামবো বলেন? হ্যাঁ দেখছেন, ও বুঝে গেছে ঘটনা অলরেডি। একটা থ্রেড খায় আসি আগে, আবার নিচে নামতে বলে কে? এটা লিখছেন, মেসেজটা লিখছেন, মেসেজটা প্রিন্ট করবেন হচ্ছে ফর্মের উপরে। ফর্মের উপরে মেসেজটা প্রিন্ট করেন, ওয়েলের নিচে ওয়েলের নিচে, হ্যাঁ রাইট। একটা এইচআর এক্সিকিউটিভ নিয়ে নিন। ওইটা কি কথা সেট খাইছেন, আমিও একটা খাই আসি। ওকে, হ্যাপি, ফাইন। আমি তো h1 দিছি, ঠিক আছে। এখন বেসিক্যালি এটা কেন? কারণ হচ্ছে আমি যখন প্রথমবার এই ফাইলটা রান করাচ্ছি, এইভাবে যখন রান করাচ্ছি, এই ফাইলটা রান হচ্ছে, সো মেসেজ ভেরিয়েবলের মধ্যে কোনো ইনফরমেশন কি আছে? মেসেজ ভেরিয়েবলের মধ্যে ইনফরমেশন কখন আসবে? যখন সাবমিটটা, রিকোয়েস্ট বাটনটা সাবমিট হবে, তাই না? যখন ওখানে ক্লিক করবে তখনই না এখানে ডাটাগুলো আসবে, কেমন? সেই জন্য মেসেজ ভেরিয়েবলটার মধ্যে কোনো ভ্যালু নাই, অথচ এখানেই করব। ঠিক আছে, বিষয় রয়েছে এরকম, আপনি মনে করেন কাউরে ধার দেন নাই, মনে করেন জুনায়েদ যে ও টাকা দেয় নাই, ও করছে টাকা দেয়, তোর কাছে টাকা পাই, তখন কি করব? বিষয়টা আলটিমেটলি এরকমই, যে ফাজলামি পাইছেন। সো এখন এর জন্য কি করতে হবে? আগে আমি অনেকভাবেই করা যায়, এটা হচ্ছে মোস্ট ইজিয়েস্ট ওয়ে। আপনি একদম সবার উপরে অনেকভাবে এটা করা, যেটা হচ্ছে অনেক সহজ আর কি। একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিলাম, একদম দেখেন এই সেটের ভিতরে না বাইরে? এই সেটের বাইরে। কিন্তু তার মানে যখনই ফাইলটা রান হবে, সেই ভেরিয়েবলটাকে কি করবে? ইনিশিয়ালাইজ করে নিবে, ঠিক আছে? ওকে, এবার সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই। দেখেন এখন এরর আছে নাই। এবার একটা ডাটা দেন, স্টুডেন্ট নেম, এবার পলক দিচ্ছি না। এবার আপনার নাম কি? ইউ, কালাম আপনার নাম কি? সোলাইমান, সোলাইমান হক।
না স্যার সোলাইমান সুলাইমান খান। খান এবার দেখেন সেভ স্টুডেন্ট ইনফো দেওয়া হচ্ছে। ওকে, বলা হচ্ছে স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি। ওকে, একটু কাজ করা যায়। কোনটা? এই যে সো এখানে আমরা একটা ক্লাস কল করতে পারি বুটস্ট্র্যাপের। দেখেন টেক্সট সেন্টার টেক্সট সাকসেস। জুনায়েদ আপনি পিছনে গেলেন কেন? ও আচ্ছা, ঠিক আছে, সে করে দেব। ঠিক আছে, টেক্সট সাকসেস টেক্সট সেন্টার, এই ক্লাস দুটো কল করে দিলাম। অবশ্যই এখানে দেখেন, এখানে হ্যাঁ হ্যাঁ ব্রেক দিব এখন। আমার তো আগে শো করতেছে হ্যাঁ আমি রিলোড দেওয়ার আগেই সাকসেসফুলি স্টার্ট আপনি এটা সিলেক্ট করেন, তারপর এন্টার দেন। এটা সিলেক্ট, আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে রিলোড দিচ্ছেন, তাই না? এটা করেন না। ওটা করা মানে কি আগের রিকোয়েস্টটাকে আবার নতুন করে দেওয়া। অবশ্যই স্যার, যেখানে প্রিন্ট করা হয়েছে সেখানে কাজ করে। আমি ছাড়া আর কারো কাজ করে না, এটা হচ্ছে দুঃখের ব্যাপার। হ্যাঁ, জুনায়েদ হোসেন পলকের হয়েছে, আর কার? সুলাইমান আলীর হয়েছে, সুলাইমান খান। আচ্ছা, আমি একটু পরবর্তী টপিকসে যাচ্ছি, তারপর আমি একটা ব্রেক দিব, ঠিক আছে? আর 10 মিনিট পর ব্রেক দিব। ওকে, ঠিক আছে, 4:30টার দিকে ব্রেক দিব। একটু খেয়াল করেন, যার এটা হয় নাই সে একটু পরবর্তীতে এটা আবার রিকভার করে নেন। আমার একটু খেয়াল করেন, আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে ম্যানেজ স্টুডেন্টে ক্লিক করলে যে ডাটাগুলো ডেটাবেজে আমার সেভ করছে, আমরা এতক্ষণ সেভ করলাম, যে ডাটাগুলো সেভ করলাম সেই ইনফরমেশনগুলো এবার আমি এখানে কি করাবো, ম্যানেজ স্টুডেন্টে ক্লিক করলে এখানে একটা টেবিল আসবে। সেই টেবিলের মধ্যে ডাটাবেজে যে ডাটাগুলো আছে সেগুলো এখানে কি করবে, শো করবে। আমরা একটা ফর্মের মাধ্যমে একটা পিএসপি ফাইল থেকে ডাটাবেজ সার্ভারে ডাটা নিচ্ছি, আবার একটা টেবিলের মাধ্যমে, মানে একটা পিএসপি ফাইলের মাধ্যমে একটা টেবিল তৈরি করব। সেই টেবিলের মধ্যে ডাটাবেজ থেকে ডাটাগুলো তুলে নিয়ে আবার শো করাবো, মানে দিলাম, আবার কি নিয়ে আবার দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, সো হাউ ক্যান ইউ ডু দ্যাট? সো ফার্স্টে ম্যানেজ স্টুডেন্টে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে, তার জন্য কি করতে হবে? সো ম্যানেজ স্টুডেন্ট কোথায় আছে একটু দেখে আসি। এই যে ম্যানেজ স্টুডেন্ট। সো ম্যানেজ স্টুডেন্টে ক্লিক করলে এখানে একটা পেজ লোড হবে, তার নাম কি দেওয়া যায় বলেন? ম্যানেজ স্টুডেন্ট। এখানে ফাইলের নাম দিলাম কি, ম্যানেজ স্টুডেন্ট। আর অ্যাড স্টুডেন্টে ক্লিক করলে এখানে নাম কি দিব বলেন তো? index.php। সো ম্যানেজ স্টুডেন্ট ডট পিএসপি, হাইপেন দিছি। হ্যাঁ, আন্ডারস্কোর না দিয়ে হাইপেন দিয়ে প্র্যাকটিস করবেন এখন থেকে, এটা মোস্ট এখন মানে দেখি সবাই এটাই করে আর কি।
ঠিক আছে, আন্ডারস্কোর না দিয়ে হাইফেন। আগে আমরা আন্ডারস্কোর দিতাম, এখন এটা লেটেস্ট টেকনোলজি তো আপনাদেরকে জানানো উচিত, তাই না? এই জন্যই বললাম এটা এভাবে করবেন। এখন আমরা কাজ করতে করতে হ্যাঁ ধরা খাই, এসিও করতে যাই ধরা খাই, ধরা খাই শিখি যে না এটা এভাবে করতে হবে, এরপর আপনাদের ফাঁস করে দিই। আর কি করবো? কিছু হ্যাঁ 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 হাইফেন দিতে হয়। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি ইউআরএল আর কি। ওকে, সো ম্যানেজ স্টুডেন্ট ডট পিএসপি। এবার এই MAN, হ্যাঁ হ্যাঁ ম্যানেজ স্টুডেন্ট বানাতো ওখানে গিয়ে। সো ম্যানেজ স্টুডেন্ট ডট পিএসপি নামের একটা ফাইল তৈরি করা লাগবেই না নাকি? অবশ্যই লাগবে। সো কোথায় করব বলেন তো? ইন্ডেক্সের, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে একটা পিএসপি ফাইল তৈরি করেন, ম্যানেজ স্টুডেন্ট ডট পিএসপি। এবার কি করবে বলেন? ইন্ডেক্স ফাইলের মধ্যে যা আছে কন্ট্রোল A কন্ট্রোল C, এখানে কন্ট্রোল V, দ্যাটস অল। যা আছে ওই অ্যাড ইন্ডেক্স ফাইলে সব কপি করে এনে পেস্ট করে দেন, দিছেন না? এবার যদি আমি ব্রাউজারে যাই রিলোড দেই, সো অ্যাড স্টুডেন্টের মধ্যে যা আছে, সরি হাই হাই কি হলো? ঠিকই আছে, আমি ওটা এখানে ভুল করে এখানে ক্লিক করে ফেলছিলাম আর কি। যাই হোক, ম্যানেজ মডেল রাইট। সো অ্যাড স্টুডেন্ট ম্যানেজ স্টুডেন্ট, আমার ইউআরএল এর অ্যাড্রেস বারটা চেঞ্জ হচ্ছে, বাট এখানে কি পেজটা একই, তাই না? তো এবার দেখেন ম্যানেজ স্টুডেন্টের মধ্যে আসেন, ওএল এর মধ্যে ফর্মটা ছিল না, সেই ফর্মটা ডিলিট করে দেন। কেন? কোনো ঝামেলাই তো হওয়ার কথা না, কিচ্ছু কিন্তু করি নাই, খালি একটা পিএসপি ফাইল তৈরি করছি আর ইন্ডেক্সের কোডগুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিছি। ওকে, এবার সেকেন্ড জবটা কি? ওএল এর মধ্যে যা আছে সব ডিলিট করে দেন। হয়, ওএল এর মধ্যে যা আছে ব্যাকগোলকে হগলকে ডিলিট করে দেন। ঠিক আছে, ব্যাকগোলকে ডিলিট করে দেন ওএল এর মধ্যে। এবার এখানে এসে আমরা একটা চমৎকার কাজ করব, না ডিপ না, আমি ভুল করছি, এখানে টেবিল নেন। তো তাড়াতাড়ি হাত চালাইতে হবে। ওয়েল এর মধ্যে যা আছে সব ডিলিট করে দিছি, ওই ম্যানেজের মধ্যে সেখানে একটা টেবিল নিলাম। এরপরে হুম এই ওয়েল এর মধ্যে দেখেন এই টেবিল টুকুন লিখছি। হুম কিরে কই? আরে আমি এক ঘন্টা এরকম একটা খবর দিলাম ফোন করে, না ওই ইয়ে থেকে লোক আসতে পারে, আপনাদের ভালোর জন্য এটা করা হচ্ছে আর কি। হ্যাঁ তাহলে আরে আমি তো কারোর মধ্যে দাঁড়ায় রয়েছি, রাত আসতেছে না। সো আমাদের এবার টার্গেটটা কি? আমাদের টেবিল নিলাম না, এটা হয়েছে। এবার যদি আমরা ব্রাউজারিং করি দেখি আউটপুটটা কিরকম আসে।
সো ম্যানেজিং স্টুডেন্ট এরকম আসতেছে, অ্যাডিং স্টুডেন্ট এরকম আসতেছে, তাই না? এরকম আসতেছে না, একদম মরা। ওকে, সো আমরা যেটা করব এখানে খেয়াল করেন, এই টেবিলের মধ্যে আমরা কয়েকটা ক্লাস কল করব বুটস্ট্র্যাপের। প্রথমে একটা ক্লাস কল করলাম টেবিল, দেখেন কি হয়ে যায়। ঘটনা ঘটছে কিছু, টেবিলের মধ্যে একটা ক্লাস কল করেন, নাম হচ্ছে টেবিল। হ্যাঁ, ঘটনা ঘটে। So, আমরা যদি রিলোড দেই দেখতে পাচ্ছি, দেখেন একদম চমৎকার হয়ে গেছে। সো আরো অনেক কিছু করা যায়। টেবিল বর্ডার, দুইটা ক্লাস কল করলাম, আর কিছুই করলাম না। টেবিল এবং টেবিল বর্ডার এরকম দেখাচ্ছে। ওকে, টেবিল এবং টেবিল বর্ডার। এবার খেয়াল করেন, আমার মনে হয় আপনাদের এরকম আউটপুট আসছে, তাই না? নাইস, অত্যাধিক সৌন্দর্য দেখা যাচ্ছে। সো এখন এখানে কি আমার, এখানে আমি সার্ভার থেকে ডাটাগুলো নিয়ে এসে শো করাবো। এখন আমার টার্গেট কি, ম্যানেজ স্টুডেন্টে আসবো, তারপরে কোনো একটা বাটনে ক্লিক করলে তারপর দেখাবে, নাকি ম্যানেজ স্টুডেন্ট আসলেই দেখাবে? তার মানে এখানে আমার চেক করার দরকার নাই যে রিকোয়েস্ট আসছে কি আসে নাই। এখানে বেসিক্যালি এখানে ম্যানেজ স্টুডেন্টে ক্লিক করা মানে কি, এটা একটা রিকোয়েস্ট। সো নাও, তাহলে এখানে প্রথমত সেট লাগবে, তাই না? লাগবে না, এই সেটটা তুলে দেন। এবার ডেটাবেজে আপনি যা কিছু করেন কাজ ওই তিনটেই। কি কি? প্রথমে কানেকশন করতে হবে, তারপরে কুইরি প্রিপেয়ার করতে হবে, তারপরে কুইরি এক্সিকিউট করতে হবে। আমার কথা কি আমি মানে খেয়াল করছেন? আপনি যখনই কোনো ডেটাবেজের সাথে কাজ করবেন, আপনার কাজ তিনটাই। আপনাকে প্রথমে চেক করতে হবে কানেকশন আছে কিনা, কুইরি প্রিপেয়ার করা, কারণ তারপরে কুইরি এক্সিকিউট করতে হবে। কুইরি শুধু প্রিপেয়ার করলে হবে না, কুইরি এক্সিকিউট করা লাগবে। সো কানেকশন ঠিক আছে, যা আছে তাই। আর এখানে যে কুইরিটা লিখছিলাম, এটা কিসের জন্য? ইনসার্ট করার জন্য। সো এই থিওরি এখানে আর কাজ হবে না। ডাটাবেস থেকে তোলার জন্য আবার নতুন কোয়েরি লিখতে হবে। সো সিলেক্ট, এখন কি কি নিয়ে আসতে চান বলেন? সব, অল, স্টার, ফ্রম, টেবিলের নাম, বা এবার ববিতে এক্সিকিউট হয়ে যাবে। সরি, এখানে কাজটা কে করছে? এটা এক্সকিউট লেখেন। No, 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 no. I'm sorry. Don't take it otherwise. Okay. Okay, fine. Okay. Just a minute. আমি কিন্তু কিছু করি নাই। আচ্ছা ঠিক আছে। সো প্রথমে কানেকশনটা আমি ইনশিওর করলাম। এখানে মেসেজ টেসেজ লাগবে না, বুঝতে পারছেন? ডিলিট করে দেন। প্রথমে ওই কানেকশনটা যা ছিল তাই, এরপর কোয়েরি প্রিপেয়ার করলাম, এবার কি করলাম, কোয়েরি এক্সিকিউট করলাম। সো একটা জিনিস খেয়াল করেন, কিছুক্ষণ আগে আমরা কি করতেছিলাম, তাকে কিছু দিচ্ছিলাম। এখন আমরা কোয়েরি লিখলাম কি উদ্দেশ্যে? কিছু নেওয়ার জন্য। তাহলে সে আমাকে নিশ্চয়ই কিছু একটা দিবে। যে সিলেক্ট অল, মানে কিছু নিয়ে আসার জন্য কোয়েরি প্রিপেয়ার করলাম, কিছু নিয়ে আসার জন্য কোয়েরি এক্সিকিউট করলাম। এবার এখানে কি করব, সে যেটা দিল কোয়েরি এক্সিকিউট করার পর মানে কি সে দিবে, তাই না? দেওয়ার পর সেটাকে আমরা কি করলাম, একটু ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে, বললাম কোয়েরি এক্সিকিউট করার জন্য ভেরিয়েবলের আচ্ছা কি করা হচ্ছে দেখেন, প্রথমে কোয়েরি প্রিপেয়ার করা হচ্ছে,
তারপরে কোয়েরি এক্সিকিউট করা হচ্ছে। কোয়েরি এক্সিকিউট করার পর যেহেতু ডাটা তুলে আনার জন্য দিতে চাচ্ছি, সো কিছু কিছু একটা দিচ্ছে আমাকে, তাই না? সো সেটাকে আমি সেভ করে কি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। সে আমাকে যেটা দিল সেটাকে কি করলাম, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। সো এখানে একটা কথা বলি, আশা করি তারপরেও কারো মনে থাকবে না, সেটা হচ্ছে, না মনে থাকবে আশা করি, সেটা হচ্ছে যে যখন ডেটাবেস থেকে কুয়েরি করে কোনো কিছু নিয়ে আসবেন, আপনি তার কাছে কি চাচ্ছেন, সিলেক্ট অল, সব কিছু ফ্রম কোথা থেকে, টিবিএল স্টুডেন্ট। টিবিএল স্টুডেন্টে যা আছে সব দাও। টিবিএল স্টুডেন্টে কি আছে, জুনায়েদ এবং সোলাইমান দুইটা স্টুডেন্টের ইনফরমেশন আছে, তাই না? আমি সকল ইনফরমেশন চাচ্ছি। তাহলে মনে রাখবেন, ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য যখন আমরা কোনো কোয়েরি লিখি এবং সেটা এক্সিকিউট করি, সে আমাকে, আমি তার কাছ থেকে কি চাচ্ছি, ডাটা, বাট সে আমাকে ডিরেক্ট ডাটাটা দিবে না। সে কি করবে, সে গাউরা, সে ডাটাটা তুলে এনে এক জায়গায় রাখবে, বলবে যে ওই জায়গায় রাখা আছে নিয়ে নেন। মানে বিষয়টা সেরকম, আমি বললাম যে এক গ্লাস পানি দেন, সেগুলো কি পানিটা নিয়ে এখানে রেখে দিল, বললো যে ওখানে রাখা আছে খায় নিয়েন, ভাবটা এরকম আর কি। সো ডাটাবেস থেকে যখন ডাটা তুলে আনার জন্য কোনো কোয়েরি লেখেন এবং সেটা এক্সিকিউট করেন, সে কিন্তু আপনাকে ডিরেক্ট ডাটাটা দিবে না। সে আপনাকে কি করবে, সে ডাটাটা তুলে এনে একটা জায়গায় রাখবে, কোথায় রাখলো সে জায়গার রিসোর্স ইনফরমেশন দিয়ে, যে ভাই অমুক জায়গায় রাখা আছে, এতগুলো রো আছে, এতগুলো কলাম আছে। হ্যাঁ, আমি এই বিষয়টা আপনাদের নেক্সট ক্লাসে আবার দেখাবো আশা করি। সো এই কোয়েরি রেজাল্টটা, তাহলে এই রিসোর্স থেকে ডাটাগুলোকে বের করতে হবে। এই লাইনটা লেখেন, দেখছেন? এখন এই ভেরিয়েবলটার মধ্যে বেসিক্যালি তাহলে কি আছে, একটা রিসোর্স। সো এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এবার নিচের দিকে আসেন, দেখেন ডাটাগুলো শো করবে কোথায়, প্রথম রোতে না দ্বিতীয় রোতে? দ্বিতীয় রোতে। সো প্রথম রোতে হেডিং গুলো আছে। সো দ্বিতীয় রোতে দেখেন, দ্বিতীয় রোটাকে প্রথমে আমরা একটা লুপের মধ্যে থাকবে এখানে, দেখেন এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এতে একটা ব্লক করে ফেললাম আর কি। সো সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। কারণ এখানে ভয়েলের মধ্যে এখন আমি কিছু দেই নেই, এতটুকু। হ্যাঁ, এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম। এখন আপনি বলতে পারেন যে ফাজলামি পাইছেন নাকি, এখানে এটা দিলেন আবার এখানে এটা দিলেন, এরকম হলে কোনো সমস্যা আছে? এখন আপনি কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের সময় শিখে আসছেন যে পিএইচপি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কেন? কারণ একই একটা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সের মধ্যে আপনি একটা ল্যাঙ্গুয়েজ লিখতে পারবেন, সেটাকে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা এই যে এই জায়গাটুকু যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে কি পিএইচপি না এইচটিএমএল এর? এইচটিএমএল এর। এখন কি এইচটিএমএল না পিএইচপি? এই যে পিএইচপি দিয়ে শুরু হয়েছে, পিএইচপি দিয়ে শেষ হয়েছে, তাহলে পিএইচপি দিয়ে শুরু, পিএইচপি দিয়ে শেষ, এই মাঝখানে এনভায়রনমেন্টটা কার? এইচটিএমএল এর, তাই না? পিএইচপি। তাহলে পিএইচপির মধ্যে আপনি এগুলো কি লিখছেন, টিআরটিডি, এরকম কোনো সিনট্যাক্স কি পিএইচপির আছে? আমি দেখি নাই, থাকতে পারে। সো তার মানে এগুলো এগুলো এইচটিএমএল এর। এখন পিএইচপির মধ্যে যদি এইচটিএমএল লিখতে চান, তার সিনট্যাক্সটা কি বলেন? স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হয়। তাহলে এভাবে লিখবেন, ইকো, আপনারা লেখেন না, আমি কিছুক্ষণ লিখি, তারপর যখন বলবেন যে ছাইরা দেমা কান্দে পাচ্ছি, এভাবে লিখতে হবে আর কি। সবগুলো স্ট্রিং সাইনের মধ্যে লিখতে হবে, হবে হবে, কাজ করবে, সমস্যা নাই। বুঝে লাইছেন? এভাবে লিখতে হবে, কন্ট্রোল। আচ্ছা, সো এইভাবে পিএইচপির মধ্যে এভাবে লিখতে হবে। এখন আমরা এই অকারেন্সটা অকার করার জন্য, মানে করার জন্য, এখন এটা তো একটা ব্লকের মধ্যে থাকবে, এই জন্য কি করলাম, এটাকে এখানে পিএইচপি সাইনের মধ্যে ক্লোজ করে দিলাম। আবার এখানে এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট তো ক্লোজ করতে হবে, তাই না? সো এখানে কি করলাম, সেকেন্ড ব্র্যাকেটটা আবার ক্লোজ করে দিলাম। এখন এটা যদি আমি পিএইচপি সাইন না দিয়ে যদি শুধুমাত্র এটা দেই, তাহলে কি হবে? তো হলো না। এই জন্য এখানে এভাবে পিএইচপি, ঠিক আছে। এখানে একটা জিনিস বলি, আপনারা অনেকে এই কাজটা করবেন, মনে করেন এভাবে লিখলে কিন্তু হবে না, মানে একদম সাথে সাথে মিশছে না, একটা স্পেস দিতে হবে, ঠিক আছে। এবার এই হোয়াইলের মধ্যে আমরা যেটা লিখব, mysqli আন্ডারস্কোর ফেস অ্যাসপ,
সো ওই ওয়ালের মধ্যে এই কথাটুকু লিখে দিলাম, একটু ভালো করে লেখেন, ঘটনা কিন্তু ঘটে যাবে একটু পরে, সাবধান। ওকে, নাইস। এভাবে কি লিখছেন? আচ্ছা, এখন মনে করেন এখানে কাজটা কি হচ্ছে। সো আমি একটু খেয়াল করেন আপনারা মনিটরের দিকে, বলা হচ্ছিল ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য তখন আমরা কোনো কোয়েরি লিখি এবং সেটা যখন এক্সিকিউট করি সে আমাকে ডিরেক্ট ডাটাটা দেয় না, সে ডাটাটা তুলে নিয়ে এসে এক জায়গায় রাখে, ডাটাবেস থেকে তুলে নিয়ে এসে এক জায়গায় রাখে এবং তার কিছু ইনফরমেশন দেয় কোথায় রাখছে, সেখানে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে। তো সেই ইনফরমেশনগুলো আমরা এই ভেরিয়েবলটার মধ্যে রাখলাম, ঠিক আছে, ভেরিয়েবলটার মধ্যে রাখলাম। এবার এই এই ভেরিয়েবলের মধ্যে একটা রিসোর্স আছে, এই রিসোর্স থেকে ডাটাগুলো বের করার জন্য কি করতে হয়, আরেকটা ফাংশন লাগে। ডাটাগুলো যেহেতু আমি এখানে দেখাবো এজন্য কি মাইএসকিউএল আই ফেসেস অফ, এই ফাংশন দিয়ে কি করলাম, এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে, রিসোর্স। ওই যে কোয়েরিটা যখন এক্সিকিউট করলাম সে যেটা রিটার্ন করলো সেটাকে কোথায় রাখা হয়েছিল, এই ভেরিয়েবলের মধ্যে। এবার এখান থেকে এই ফেসেস অফ কি করবে, এখান থেকে একটা একটা করে বের করবে, বের করে কোথায় রাখতেছে, রোর মধ্যে। এবারে রো থেকে আমরা এটি এখানে প্রিন্ট করে দিব। পিএসপি ইকো রো স্টুডেন্ট নেম ফোন নাম্বার অ্যাড্রেস।
আচ্ছা হয়েছে না? আমি যদি সেভ করে ব্রাউজারে যাই এবং রিলোড দেই, দেখেন ডাটাগুলো আসে কিনা। সো ম্যানেজ স্টুডেন্টে যাচ্ছি, আমার এখানে দেখাচ্ছে। আপনাদের কি কারো আসে? আচ্ছা, সো এবার অ্যাড স্টুডেন্টে যান, একটা স্টুডেন্ট ইনফরমেশন এন্ট্রি করেন নতুন করে। আপনার নামটা কি ভাইয়া? ইমন, ইমন কবির, ইমন ভাই। আচ্ছা, ইমন @gmail.com, ফোন নাম্বার 123 আপনার অ্যাড্রেস হচ্ছে ধামরাই না? তো ফেক ইনফরমেশন দিলাম। তো সেভ করি, বলা হচ্ছে স্টুডেন্ট ইনফো সেভ সাকসেসফুলি। এখানে যাচ্ছি, ব্রাউজ করি, দেখেন ডাটাবেজে আসছে। আবার এখান থেকে যদি ম্যানেজ স্টুডেন্টে ক্লিক করি, এখানেও চলে আসছে ইমন ভাই, ইমন চলে আসছে না? সো ডাটা সেভ করা এবং ডাটা শো করা, দুইটা কাজ কিন্তু আমরা করতে পারছি। যাদের হয় নাই তারা এই কোডগুলো এখন দিয়ে দিচ্ছি, তারা কোডগুলো দেখেন। এখন থেকে শুরু করে আপনারা 20 মিনিটসের মধ্যে একটা ব্রেকিং নিউজ নিয়ে নেন। আর ব্রেকিং নিউজ নেওয়ার পরে খেয়াল করেন কি করতে হবে। আপনাদের 1 ঘন্টার একটা এক্সাম হবে, 5টা থেকে 6টা। একটু খেয়াল করেন, কিচ্ছু না, জাস্ট এর পাশে এই ড্রপ ডাউন এর পাশে আপনারা আর দুইটা বাটন করবেন। একটা হচ্ছে অ্যাড ব্লক, ম্যানেজ ব্লক। অ্যাড ব্লক এবং ম্যানেজ ব্লক কিভাবে করবেন দেখাই দিব, পারবেন তাই না? জাস্ট অ্যাড স্টুডেন্ট, ম্যানেজ স্টুডেন্ট এর পাশে আরো নতুন দুইটা বাটন আসবে, বাটন দুটো অ্যাড করা যাবে না? অ্যাড ব্লক, ম্যানেজ ব্লক। ব্লগে অ্যাড করলে 4টি ইনফরমেশন থাকবে, আমি বোর্ডে লিখে দিচ্ছি। এই 4টি ইনফরমেশন ডাটাবেজ একটা ওই ডাটাবেজ একই থাকবে, স্টুডেন্ট ইনফো। এখানে শুধু কি করবেন, নতুন একটা টেবিল তৈরি করবেন। সো একটা কথা বলেন তো, এই ডাটাবেজ সার্ভারের মধ্যে আমি যদি একটা টেবিল তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? এই ডাটাবেজের মধ্যে এই নিউয়ে ক্লিক করলে হবে। এখানে কি দিবেন, টেবিলের নাম, অথবা নিউতে ক্লিক না করে আপনি স্টুডেন্ট ইনফোতে ক্লিক করেন। স্টুডেন্ট ইনফোতে ক্লিক করলে এখানে কি বলা আছে, টেবিলের নাম এবং কলাম। সো কলাম কট হবে, বুঝতেই পারতেছেন কিভাবে দিবেন। একটা প্রাইমারি কি থাকবে, সেটা কিন্তু ইন্টিজার হবে এবং সেটা অটো ইনক্রিমেন্ট হবে। ওকে, সো দুইটা বাটন, ঠিক আছে। তারপর আমি বাটন দুটো একটু এনে দিচ্ছি, খেয়াল করেন। এই যে মেন যে পেজটা আছে আমাদের যে পেজটা, এই পেজটার মধ্যে দেখেন এখানে বাটন আছে কোথায়, এই যে অ্যাড স্টুডেন্ট, ম্যানেজ স্টুডেন্ট। সো আমি এই এলআইটাকেই কপি করে নিচে আবার দুইবার পেস্ট করলাম। এখানে কি হবে, একটা অ্যাড ব্লক আর একটা ম্যানেজ ব্লক। এখানে বলা হচ্ছে অ্যাড ব্লক, এখানে বলা হচ্ছে ম্যানেজ, BLOG, ম্যানেজ ব্লক। সো এখানে আসবে কি, এখানে নাম হবে হচ্ছে অ্যাড block.php, আবার এখানে দিবেন ম্যানেজ block.php, BLOG। মানে যে কাজটা আমরা এতক্ষণ পরে করছি, জাস্ট এই কাজটা আপনার আরেকটা একটা ফ্রেমের মধ্যে নামটাম চেঞ্জ করে করবেন। কোড টোড সব তো আপনার কাছেই আছে, সবার কিন্তু করতে হবে। এটা কিন্তু LICD তে যাবে। সো যে অ্যাড ব্লক, ও সরি, ফাইল তো তৈরি করা হয় নাই। অ্যাড ব্লক, ম্যানেজ ব্লক করা যাবে না? ঠিক আছে, এটা করে সবাই সাইফুলের কাছে জমা দিয়ে যাবেন। ঠিক আছে, কি আপনার ল্যাপটপ নাই, আপনি এটাই করেন, এটা দিয়ে দেন, এটা তো আর লাগবে না এখন। বা আপনার ল্যাপটপ না থাকলে, হ্যাঁ এটা দিলে করেন, তারপরে আমাদের যিনি আপনাদের ট্রেনার থাকবেন তিনি যদি কোনো কাজ দেয় করবেন। হ্যাঁ, অ্যাড ব্লক এবং ম্যানেজ ব্লক, সবাই কি শুনতে পারছেন কি করতে? না না না, ওই ফাইলের মধ্যে যায় না। আমি শেষ করি, হ্যাঁ অবশ্যই বুঝে বলবো, একটু খেয়াল করেন। অ্যাড ব্লকের মধ্যে ক্লিক করলে কি হবে, এরকম আর একটা ফর্ম আসবে, সেখানে এই ইনপুট ফিল্ড গুলো থাকবে না, নতুন ইনপুট ফিল্ড আসবে। কি কি আসবে, মাউসটা কই, সরি কিবোর্ড, সরি এটা নাম ডাস্টার। এখানে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাড ব্লকে ক্লিক করলে যেটা আসবে adblock.php, ফাইলের মধ্যে যে ফর্মটা থাকবে প্রথমে হচ্ছে ব্লক টাইটেল, অথর নেম,
ব্লগ শর্ট ডিসক্রিপশনটা কি দিবেন টেক্সট এরিয়া অ্যাড্রেস হ্যাঁ মানে টেক্সট এরিয়া হবে কিন্তু শর্ট ডিসক্রিপশন আর একটা হবে ব্লগ লং ডিসক্রিপশন এখানে সেভ ব্লগ ইনফো ওকে খেয়াল করেন একটু খেয়াল করেন সবাই প্রজেক্টর হোয়াইট বোর্ডের দিকে সেরকম একটা অ্যাড ব্লগে ক্লিক করলে এরকম একটা ফর্ম হবে এখন না আরো আধা ঘন্টা পরে করেন আপনি আধা ঘন্টা রিল্যাক্স করেন হাবি যাবে আধা ঘন্টা হয়েছে হালকাও কোনো সমস্যা নেই সো এরকম ফর্ম আসবে ক্লিক করলে ডাটাবেজে একটা টেবিল তৈরি করবেন কি নামে টিবিএল ব্লক সেখানে কলাম হবে কয়টা পাঁচটা প্রথমে থাকবে কি ব্লগ আইডি তারপরে ব্লগ টাইটেল অথর নেম ব্লগ শর্ট ডেসক্রিপশন ব্লগ লং ডেসক্রিপশন আর এগুলো টাইপ কি হবে টেক্সট এটা টাইপ কি হবে ভার্কার এটাও ভার্কার আর ব্লগ আইডি ঠিক আছে না এবার এখন ম্যানেজ ব্লগে ক্লিক করলে কি হবে ম্যানেজ ব্লগে ক্লিক করলে এরকম একটা টেবিল আসবে ওই যে ম্যানেজ স্টুডেন্টে ক্লিক করলে যে এরকম একটা টেবিল আসতেছে না এরকম একটা টেবিল আসবে বাট সেখানে কলামগুলো কি থাকবে প্রথমে থাকবে ব্লগ টাইটেল সে বুঝি এটা বুঝছেন হ্যাঁ একদম সেম এটা ব্রেকের পরে এই কাজটা পরিপূর্ণভাবে করতে হবে কিন্তু আমতা আমতা করলে হবে না হ্যাঁ পরে আপনাদের নাম দিয়ে জিপ ফোল্ডার করে তারপরে জমা দিয়ে যাবেন ওকে সো ব্রেক হ্যাঁ অবশ্যই বলেন